জোহার। আজ চলে এসেছি পুরুলিয়া জেলার কেশা মোড়ে। আর কেশা মোড়ে আসার পর আজকেটুকু পাই গেছি চণ্ডীচরণ দাদুকে। পডকাস্টে আমি চেষ্টা করেছিলাম যে এইরকম পুরুলিয়া জেলার যে প্রাকৃতিক পরিবেশ এইখানে যেমন চলছে, কোনো কুলি মুড়ায়, কোনো মোড়ে, কোনো চা দোকানে, সেই জায়গায় যাই পরে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবো, বিভিন্ন জিনিসের ব্যাপারে কথা বলবো। আর আমাদের পুরুলিয়া জেলার যে সংস্কৃতিটা আছে সেটাকে একদম পুরো তুলে ধরবো গ্রাউন্ড লেভেল থেকে। সেই জন্য আজকে আমরা চেষ্টা করছি গাছের নিচে একটা ছোট পডকাস্ট করার। 3-4টা বার্তা মিডিয়ার পডকাস্ট হয়েছে, কিন্তু সেই পডকাস্ট গুলা কোনো জায়গায় সেট আপ ছিল, কোনো জায়গায় মাথায় প্ল্যান ছিল। কিন্তু আমরা এখন যে পডকাস্টটা করছি, এই পডকাস্টে আমাদের মাথায় কোনো প্ল্যান থাকে না, এরকম জাস্ট কিছু পাতির জিনিস দিয়ে গোটা জিনিসটাকে সেট করেছি। আর একটা মোড়ে বসে গেছি এখন কেশা মোড়ে এই দাদুর সঙ্গে পডকাস্ট ভিডিও করতে। আগের দিন একটা ফেসবুক লাইভ করেছিলি, যে ফেসবুক লাইভটা আমার মনে হয় যে বেশ একটা ভালো লাইভ ছিল। পুরুলিয়া জেলার যে প্রাকৃতিক পরিবেশ বা আমাদের সামাজিক অর্থনৈতিক যে অবস্থাগুলি আছে সেই ভিডিওটার ভিতরে উঠেছিল। সেই জন্য আমি চাইলি যে দাদুর সঙ্গে একটা আরো ঘুরে পডকাস্ট হোক। শুরু করা যাক আজকের গাছের তলের পডকাস্ট। তাইলে বলাবো, ভালো আছো না? এই ধরে আমার ধরে ভালো, ওই ধরে ভালো থাকবো না, ভালো হয়ে যাচ্ছি রে বাচ্চা। হ্যাঁ, আজ বয়সটা কত হলে জানো না? 72-73 হলো, তাও যেমন ছিল তেমনি আছি। তো এই যে আমরা এই জায়গাটা আছি, এটা কোন জায়গা ওঠে? এটা কাশিয়া মোড়। আজকে আমরা যেমন এই ধারে পুরো একদম ঝাঁ চকচকে একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আজকে থেকে 4-5 বছর আগে কেমন ছিল এই জায়গাটা? যেখানে ভূত 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 বাস করছো কিগুলা, কেউ আসতো না, ডরে পালা কুড়াইতো, বুঝলে না? হ্যাঁ, তখনকার দিনে যেভাবে দিন কাটিয়েছি আমরা, না কি আর বলে দিব, চোরে ঘুমাতে দিত না। চোরে মানে কি হুড়কা তুড়কা তাড়ি দিত? হুড়কা তারা বাড়া ভাত টাললে রাতের বেলা খাই নিয়ে যাচ্ছ। এতটা অভাব ছিল, এতটা অভাব ছিল এইখানটায়। গাঁগুলা উঠে গেছে, বনারডি, মামুন্ডিহা, ঢগড়া। হ্যাঁ, একটা ধুকু ঠাকু ঝুমুর রচনা করেছিল। কি ঝুমুরটা ছিল? 1781 সালে গ্রাম ছিল এক ব্রাহ্মণডিহা বলে, মানবাজার থানায় রে। গ্রামবাসীর কথা কি দিব বারোটা, দুঃখের সীমা তাদের নাই রে। চোর ডাকাতের ডরে রইতে নারী ঘরে, বলো কি করি উপায় রে। এতদিন সেথা জমিদারি ছিল, ব্রিটিশের আমলে রাজত্ব পাইছিল, রাজা ছিল। হ্যাঁ, তখন ওই কাশীপুরের রাজারা ওদিকে ইজারাত দিয়েছিল। এতদিন সেথা জমিদারি ছিল, আজ কর্মদোষে বাস হারাতে বসিল। তাদের এছাড়া গত্যন্তর নাই রে। তাই সর্বজনে ভাবে মনে মনে উঠে যাবো দামদায়। এইরকম একটা দামদা উঠে এসেছে অনেক লোক, অনেক লোক চাকল চোর, কেউ উর্মা চলে গেছে এই চোরের ভয়ে। হ্যাঁ, দিনমণি যখন ওস্তা চলে যায়, যমরাজা যেন দুয়ারে দাঁড়ায়, পড়া পড়া প্রাণে কে বাঁচায় রে। তাদের এদুক দশা হিংসায় রে, মানে হিংসা বামুনের গাঁ। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে হিংসা। হ্যাঁ, বা খুলে তুমি আমি ভাই ভাই, তোমার ঘর আমি দিলি চট ঢুকাই। হ্যাঁ, তখন তোমারও নিয়ে গেল, তারপরে তোমার তো রাগ থাকবে আমার উপর, যে এই শালা আমাকে কুচানছেই, একেও দেখব। তুমি তখন জমি জায়গা বিকে আর চোর আনে এনে গোটা গাঁয়ে ঢুকাতে লাগলে, গোটা গাঁ পালাইলো ডরে। তখনকার দিনে সিন কাটে কাটে ঢুকতো। আরে বাপ, টিনগুলোকে চোরা চোখ, টিনের ঘর, চলো দেখান দিব, শ্মশান হয়ে আছে, না তো সুঝাল ওই লোকগুলোকে যারা বামুন্ডিয়া সম্বন্ধে জানে। তখন সেইটা ভঞ্জারি দিল, ভেবে চিনতে দিল, দুঃখ ভঞ্জন গায়, ভবে সব ঘটে ভগবতীর ইচ্ছায়, এতে দোষ কারো নাই রে। যা হবার তা হবে, ভেবে কি করিবে, ভাববে আর অবসর নাই রে। এটা আমার একটা সত্যি পুরুলিয়া জেলার এরকম একটা গায়ে এরকম একটা জিনিস হয়েছিল। এটা আমরা বেশিরভাগ লোক জানি না। যে লোকটা ঝুমুরটা রচনা করেছিল সে ছিল জন্মান্ধ, অথচ খোল, ডুবি তাবলা, ঢোল, হারমোনিয়াম, হ্যাঁ বেহালা, মৃদঙ্গ, সব কিছু বাঁশি বাজাইতে জানত, অথচ কিছু জানত না। লোকটা জন্মান্ধ, ওই কাঠ বাজাই 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 শিখেছিল সমস্ত কিছু। কি নাম ছিল লোকটা? দুঃখভঞ্জন মাহান্তি, জন্মান্ধ, অথচ ওস্তাদ। বুঝতে পারলে? এমন জিনিস ওকে দেখান নিয়েছে আমাদেরকে। যদি মনে করো 7-8টা বাঁশি থাকতে না, ওই আড়বাসি আর বাঁশি, তো ওই বাঁচিয়ে দিয়ে বলে, হ্যাঁ কাকা তোর কোনটা বটে? তোরা শাশুড়ারা বড় কাণ্ড করিস। এইটা আমার অরিজিনাল যেটা ওয়ার, সেইটাই বাঁচিয়ে নিত। জামাটাটুকু ময়লা হলে বলতো লোককে, এগুলো কাশতে হবে, এগুলো কাণ্ড হয়ে গেছে। মানে কাণ্ডটা ওর একটা মানে ওই ইয়া ভাষা, ভাব প্রকাশ। মানে ওটা ময়লা হয়ে গেছে না বলে বলতে এটা কাণ্ড হয়ে গেছে, এটা কাশতে হবে। পয়সা কোনটা 5 টাকার লোট, কোনটা 2 টাকার, কোনটা 1 টাকার, কোনটা 10 টাকার, ও বাঁচিয়ে বলে দিত। এমন লোক ছিল, বিরাট বড় স্টার। রামায়ণ মহাভারত সারা বলি ঠটস্থ মুখের উপর গাই থবু। এরকম লোক তো আর আজকাল পাওয়া যাবে রে বাবা, ওই সংঘর্ষটাই নাই। আগে আমরা যাত্রা করছি না, হ্যাঁ, ও ঢুকে ওকে আগেই বলতে এটা ও ঢুকছে। কতটা নিজের ব্রেনটাকে চালু করেছিল। দুর্ধর্ষ লোক তিনি। ওইসব মানুষ নাই, নমস্কার করি, যেখানে আছে সজ্ঞে আছেন। আমাদেরকে ছেলের মতন ভালোবাসত। আমরা তখন সেই যাত্রার দলে কাজ করছিলাম, তো যাত্রাও করেছো? হ্যাঁ, কোনো কীর্তি বাকি নেই বাবা। মানে যত সাংস্কৃতিক জিনিস, মানে লোক সংস্কৃতির সবগুলোর সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ, এক একটা বই মুখস্থ থাকতে, যে বইগুলো যাত্রা করেছি না, তখন তো সেই ফিমেল নয়, মেল ফিমেল, ছেলেরাই ফিমেল সাহিত্য, মহিলা সাহিত্য। তখন কি
এই আমাদের সমাজে সেই অবস্থা ছিল যে ঘরের মায়া লোককে যেতে দিত না যাত্রা করতে? না না মায়া লোক যেতাম না, শুনতে যেতাম সবাই। তবে তখন বাবা এরকম ইলেকট্রিকের আলো নাই, আর তাহলে কি ওরকম করে চলতো? ফোকাসিং, হ্যাঁ কারা মাথা বড় বড় লাইট, কত 250 না 300 পাম দিত, সেইগুলো টাঙান দিত ধারে 4টা, বুঝতে পারলে। আর ওই হেসাক লাইট ওইগুলো দিয়ে যাত্রা হইতো তখন। আর লাইটকে কি বলছে জানো? টর্চ লাইটকে চরখেদা। চোরখেদা? চরখেদা, এটা একটা নতুন জিনিস আমরা জানতে পারলি যে টর্চ লাইটকে চোর খেদা বলে। চরখেদা বলতো। আর ডিবার আলো দিন গেছে, ডিবার দেখেছ? ওই কেরোসিন, এই কেরোসিন লয়, সেই সাইকেলের যে ইয়াগুলো ছিল ওগুলো না রে বাবা, ডিবা এখন আছে বলে কারো কারো ঘরে 2-1টা কিনতে পাওয়া যায়। ওই সুপির মতন একটা, হ্যাঁ বুঝতে পারছি, সাইকেলের ইয়াগুলো কাটে কাটে করতে হয়, চিটকি লাগে। ওগুলা ওই তোমার ওই শিশি বোতলের মধ্যে করতে, বুঝতে পারছি। কিন্তু সেইগুলোর মধ্যে ওই কাপড়ের পাড়ি করে তো ঢুকানি হোক, তেলেটা জ্বালিয়ে হোক, সারা রাত জ্বলতে করে যতক্ষণ তেল থাকতে। এবার ডিবায় আমরা পড়েছি, ঘরটায় ডিবা জ্বললে বাহিরটা শুদ্ধ আলো দেখা চোখ। আমরা বারান্দায় পড়ছি, মা রাঁধচোক ভিতরে ওই একটা আলো। এখন বাপ প্রত্যেক ঘরে রান্না ঘরে আলো, বুঝতে পারলে, বাহিরে আলো, ঘরে আলো। তাও বৌমারা কী করে জানো? ওই ফোনটা জ্বালিয়ে আর এমনি করে তরকারিটা লাড়েখানে দেখে এত কানা হয়ে গেছে, দেখতে পায় নাই বাপ, কানা হয়ে সবাই। আর একটা আলোয় আমরা পড়েওছি, আমার মায়ের রাঁধেওছে, আমরা খাইয়েছি, বুঝতে পারলি, ওই একটা ডিবার আলোয়। এই তো হচ্ছে আমাদের মানে পুরুলিয়া জেলার এই তো আমাদের এই তো ঐতিহ্য। পুরুলিয়া জেলার বলছো, পুরুলিয়া জেলা সবার নিকম, সব নিচু স্তরের জায়গা হলে মানে পুরুলিয়া জেলা কেউ না সরকার কার্য করে। তবে আজকাল ওই লাইট ফাইট হয়েছে বাবা, অনেক কিছু এসেছে। কেন এত সুন্দর জিনিস আছে, এই আমাদের টানে টানে ঝুমুর গান শোনা যাবে, গাড়বাসি শোনা যাবে, ছৌ নাচ দেখতে পাওয়া যাবে, গোটা পৃথিবীর লোক আছে পুরুলিয়া আসবে জেলায়। আসবে কি এখন হয়ে গেছে তো, হ্যাঁ এই যে ছৌ নাচ বাইরে বাইরে সব যাচ্ছে। কিছু তো আছে, হ্যাঁ। এত কলকাতার লোক ঘুরতে আসছে বা গোটা ভারতের লোক এখানে ঘুরতে। বাবা বাঘমুন্ডি এখন কি সুন্দর করে নিয়েছে, অযোধ্যা পাহাড় দেখার মতন সব লোক আসছে, যাচ্ছে, দেখছে। আমরা তো দেখছি বাস অযোধ্যা পাহাড় পর্যন্ত বাস দেখছি এখন পুরুলিয়া তখন থেকে। তখন তখনকার দিনে যারা পায়ে হাঁটতে পারত তারা যেত, ওই কলকাতার বাবুরা কি আসত? সে সময় নাই বাবা। এই আমরাই না টাটা গেছি না, পায়ে হাঁটে হয় কাঁটা দিই, তবে গাড়ি পাবে না, তো গাড়ি নেই, কাঁটা দিই তাহলে খেলবো। পায়ে হেঁটে হেঁটে এক একটা মানুষ তখন কত কিলোমিটার তক হ্যাঁ, হাঁটতো? আমার বাবা ছিলেন, আমার মামা বাড়ি হচ্ছে জামশেদপুরে, বেলায় পাড়ি ডিমনিয়া। সেই জন্য তুমি বারবার টাটার গল্পটা করছো। ডিমনিয়া, হ্যাঁ ডিমনিয়া, ওইখান পর্যন্ত আমার বাবা হাঁটিয়ে যাচ্ছেন আর হাঁটিয়ে আসছেন। এই খেললে হ্যাঁ, তুমি চিন্তা করো কেন, আজ কত বছর আগের কথা। হ্যাঁ, তোমার আমার- 70 বছর হলো। আমার এই 72 বছর হলো, তাহলে আমার বাবার বিবাহ কখন হয়েছিল? তাহলে সেকালীন গাড়ি ঘোড়া তো ছিল নাই, না। ওই পায়ে হাঁটে কীভাবে যোগাযোগ হয়েছিল তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ, আচ্ছা ওইটা বাবা শ্বশুর ঘর যাচ্ছেন, বাবার একটা ব্যবসা ছিল, ছাগল খাসি 2-3টা হাতে কিনে নিত। হাতে ধরা থাকতো, মাথায় 8-10টা হাঁস, এই আমাদের দেশি হাঁস। বেশি হাঁস। সেটা শুক্রবারের ভোর বেরিয়েছেন, মানে শনিবার রাত্রি পর্যন্ত মামা ঘরে যায় পৌঁছে যাচ্ছেন আর কি। ওই ডিমনিয়া ডিমনিয়ায়? ডিমনা বান দেখেছো না? ওটা হ্যাঁ। পাই না, আরও 5 কিলোমিটার। ওইটা শুক্রবারে মানে সেই শুক্রবারে ভোরে বাইরে শনিবার পর্যন্ত রাত্রিবেলা পৌঁছিত মামা ঘরে। রবিবারে ওই ছাগল কাটে বিক্রি করতো ভালোবাসায়, হাঁস বিকত, হ্যাঁ পয়সা পাতি আদায় করত, দিয়ে নিয়ে আসে শ্বশুর ঘরে ভাত দুটি খাত। সালারা কেউ জানত না, আমার মামারা, আমার বাপ কখন উঠে সোমবার রাত ঘর, এই কলাবনি আমার গাঁ, ওই অতটা রাস্তা, মাসে 4 বার। এইরকম যদি এত হাঁটা চলা তো সেই লোকটার তো কোনো শারীরিক- ছিল না প্রবলেম বাবা। ওইটাই বলছি, শারীরিক স্বাস্থ্য তো হ্যাঁ, আপনি ভালো হ্যাঁ, থাকবে। হ্যাঁ, আর রাস্তার খাবার এরকম দোকান ছিল না। কুড়া কুড়া, ধানের গুঁড়া, মুড়ির গুঁড়া, এই সব দিয়ে মায়ে কুড়া কুটি দিত। বাজরা গুঁড়া। হ্যাঁ, ওই সব দিয়ে জোয়ার সেটা গুঁড়ো। থলিয়ে থাকতো, জাম বাটি, আর মাথায় হাঁস আর হাতে ছাগল খাসি। কোনো বাঁধের আগে বসে কুড়াকে শানতক, আর ওইটা ডব দুটো খাচক, আর হাঁসকেও দিতক আর ছাগলকেও দিতক, আর আমার বাপ চলে যায়। এই যে আমার 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 জানা তো, আমার দেখা। আচ্ছা, একটু তোমার সঙ্গে পরিচয় করে লিয়া যাক। তোমার নাম কি বটে? চণ্ডীচরণ মহান্তি, কোন গায়ে ঘর? কলাবনি, আমাদের মানবাজার ব্লক। আগে মানবাজার থানা ছিল, কিছুদিন আগেই কেন্দ্রা থানাটা হয়েছে। হয়েছে। আজকে আমরা যে পডকাস্টটা করবো তোমাকে এই জন্যই নিয়ে আসছি, এই জন্যই তোমার সঙ্গে আমার এত মানে কথা বলার ইচ্ছা। তুমি যে আগেকার জিনিসগুলোকে মানে এত সুন্দর করে বলে দিচ্ছ, এটা বেশিরভাগ লোক জানেই না। আরে বাবা, জানবার লোকগুলো তো নাই। আর যে ওই যে ছেলেটা ছিল না, ওই যে এখন হ্যাঁ, হ্যাঁ, হাউয়ার, ওর দাদু বুঝতে পারছি। আমাদের সমবয়সী। হ্যাঁ, আজ যারা কাল মরবে কু ঠেঙ্গা ঠুঙ্গু থেকে আসে, আমার সঙ্গে ভালো পিড়িত আছে, ওর গল্প গুজব আমার সঙ্গে হয়। আরেক লোক আছে শঙ্কর খুড়া, সে এখন বাইরেতেও পারে নাই। কিন্তু তুমি এত অ্যাক্টিভ কি করে এই যে এত চারধারে ঝুমুর ও আঁকে? উপরওয়ালা মর্জি বাবা, যাকে যেমন রেখেছে ঠাকুর। হ্যাঁ, আর আমি সেই ফুর্তি নিয়ে গোড়ালে আছি তো, ওই জন্যেই থাকতেও পারি। গান করেছি, যাত্রা করেছি, কীর্তন করেছি, আর ওদের ছৌ নাচ ছিল, ওদের সঙ্গে আমি চলেও যাচ্ছি ছৌ নাচ দেখতেও, আর নিজেও থাকছি যায় বসে সারা রাত। কোথায় পাবো? এই যে দরগা সাল আমাদের গায়ে, তখন অত ছেলে ছুলু নাই,
বুঝলে ওই দরগা সালে যখন ওদের সে ঠেঙ্গা খেলা হতো আমি যখন আসছি আমার এক ভাই ছিল আর সেও আসতো আমার সঙ্গে, দু ভাই আমরা চলে আসছি, আমার কাকাটো ভাই ছিল, ওদের সিন্নি মিন্নি যা হয়তো খাতেই, বুঝলে। আর ওই গোয়ারা ঠাকুর নিয়ে আমাদের কাশিয়া দামদা বামুনডিহা উলদা মাইলিডিহা ঘর ঢুকতি, ঘর ভর জল পড়তো ভিজে ভিজে। তো 2 মাস তো জলেই পড়েছে, 2 মাস যদি না ভিজি হয়তো মহরমটা কখন হয়? ওইটাই তো বলছি, 2 মাস জল পড়েছে, 2 মাস যদি না ভিজি তাহলে কখন না না ভিজি রে পাবো? বাবা, সেই সময় যাচ্ছি তো, সেই সময় ওইটাই বলছি। বলছি যে প্রতি বছর হয়তো তার কোনো মানে না, সেই কোনো কোনো বছর হয়তো। তোমার গল্প শুনে একটা জিনিস বুঝতে পারছি, মানুষকে যদি জীবনে সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু এই সাংস্কৃতিক সঙ্গে জুড়ে থাকতে হবে, সাংস্কৃতিক জিনিসগুলোকে নিজের সঙ্গে এ রাখতে বাবা হবে। সেটা তো বলতে লাগবো, তবে নিজে জানি না, নিজে সবেই জানি। দেখো গান যাত্রা থিয়েটার সবেই করেছি, যাত্রা করেছি, গান করেছি, রামায়ণ মহাভারত পড়েছি, স্বাস্থ্য সম্বন্ধে আলোচনাও করি, স্বাস্থ্য সম্বন্ধে কিছু জ্ঞাতও আছে, বামুনের ছেলে বটি, বুঝতে পারলে, পূজা পাঠও কিছু যত কিঞ্চিত জানি। হ্যাঁ, সেই জন্যে মানে দিলসে আছে যে যেদিন মৃত্যু সেদিন তো হবে কে। সেটা তো তুমি বলেই দিয়েছো, যেদিন বিধাতা ডাকিবে মৃত্যু হলে এক নেই হবে, নাহলে 10 বছর পর 80 বছর পর বাবা। হ্যাঁ, ওই গাঁগুলো নয় আর কারো কাছে প্রধানতও নয়, ওই ডাঁটে থাকি, ডাঁটে ঘুরি, ডাঁটে খাই, ডাঁটে আসি। এই যে মোরকে সকাল সন্ধ্যা দুবেলা আসি, বুঝলো, সবাই তো দেখি চলে আসি আর চলে যাই। কেউ গাড়ি চাপাই নিয়ে আসলে আয় ঠাকুর বস 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 বসবি আনি না মহেন দিলে সেটা আলাদা, কিন্তু আমার টার্গেট পায়দাল জায়গা পায়দাল আয়গা। ওই মোড়ে বসে বসে আড্ডা দেবো, এইটাই হচ্ছে টার্গেট। সিনেমা দেখি কারো কোনো খবর দেখি। হ্যাঁ, বড় ফোন লইছো না নাই? না বাবা, এটা আমার সে বাপের কালে মানধাতার আমলের এইটাই চলছে, জীবনীটা ফুরাইন গেল। হ্যাঁ, তখনকার দিনে 1200 টাকার ফোন, এইটাই আমার কথা হচ্ছে, এইটাই সব কিছু কোনায় নিয়েছি। হ্যাঁ, যাতে করে রেশনে চাল কত পাবো সেটা উঠে আছে, ব্যাংকে টাকা কত আছে সেটা উঠবে কখনই। হ্যাঁ, না তুললে আর করলে অবশ্যই আছে। হ্যাঁ, ওই জিনিসগুলো আসে আর কি। হ্যাঁ, এবারে তোমার মনে করো কোথাও লোক কোনো মেসেজ এলো সেটাও দেখতে পাই, সব কিছুই হয়। আর এই ফোনটা আর দরকার নেই বাবা, বড় ফোন চাই, এই তোমারগুলো না কথা এলেও ধরতে লাগবো আর ফোন তো করতেই লাগবো। তাহলে মনে হয় না যে 2024-এ যখন এখন একদম পুরা মানে এইটুকু ফোনে এলে এত বড় ফোন চলে আসছে যে আমি এই ফোনটা পালি না, কোথাও যে মনে একটা দুঃখ রয়ে গেল যে এই জিনিসটা সম্পর্কে আমি জানতে পারলি না। হ্যাঁ বাবা, আমাদের আর সেই বয়স আছে বলো? হ্যাঁ, এখন ধরো কত লোক গাড়িয়ে চাপছে, আমার মতন বুড়ারাও চাপছে গাড়ি, তখন কি আর আমাদের শখ নাই? কিন্তু না, দরকার নেই বাবা, ঠেং ভাঙবো বুড়ান্তিকালে গাড়ি চাপি, কোন দিন উল্টিব না কী হবো, বাদ দাও। বড় ফোন কি জানি চালাতে পারবো না পারবো, কত পয়সা ভরতে হবে। এখন বাবা আগে ছিল কত 10 টাকার টোপাই ভরলেও চলতো, এখন তারপর থেকে তেলে 49 টাকা দিয়ে হলো 100 টাকা দিয়ে হলো 150 টাকা, এখন বাবা 200 না দিলে ফোন কথা বলছে না। হ্যাঁ, তাহলে এই তো দিনকে দিন বাড়িয়ে চলছে, ইনকাম তো নাই, অষ্টরম্ভা কোথায় পাবো? হ্যাঁ, সেই বেটাদের কাছে হাত পা, তাদের তো সংসার আছে না, বড় বড় কিনা বলে? হ্যাঁ, তাদের বেটা বেটি আছে, বিয়া শাদি দিতে হবে, পয়সা দিতে হবে, বড় কিনা? তাহলে তাদের খাতি যাচ্ছে ঘুরে বলছে এইটাই যথেষ্ট। আর যদি বলে যে আমি ফোন নিব বড়, সেটা আরো 200 টাকা ভর্তি হবে মাসে, হ্যাঁ, তাহলে তো জ্বালাই বলে না। তাহলে ঠিক আছে, যেমন চলছে বাস বাস বাস, বেশি কিছু চাওয়া পাওয়া নাই জীবনে। কোনো চাওয়া পাওয়ার কোনো ব্যাপারই নেই। আজকে আমরা যে জিনিসটার ব্যাপারে কথা বলবো সেটা আমাদের পুরুলিয়া জেলার যে ইতিহাস, মানে আমাদের পুরুলিয়া জেলার আগে গাঁগঞ্জগুলো কেমন ছিল, আমাদের এখানে খাওয়া দাওয়া কী হতো, আগেকার দিনে কি কি জঙ্গলে জিনিস পাওয়া যেত, মানুষ কেমন করে জীবনযাত্রা করতো, আমাদের পুরুলিয়া জেলা কেমন করে আগে মানুষজন এখানে থাকতো, বসবাস করতো, কেমন ঘর হইতো, কি জামা প্যান্ট পরতো, কি খাইতো, মানে এই যে আমাদের সামাজিক একটা অর্থনৈতিক অবস্থা, এগুলোর ব্যাপারে তোমার সঙ্গে আমি বেশি জানার চেষ্টা করবো। কারণ তুমি যেটা জানো সেইটা হয়তো আমি দেখিই নি, বা আমি এইরকম একটা গোটা চ্যাপ্টারের থেকে দমে দূরে আছি। এগুলোকে যদি তুমি একটু বলো। আমাদের ঘরগুলো তখন মাটির দেওয়াল, খড়ের ছাউনি, হ্যাঁ, আর এই বেগুনা বাতা ওই দিয়ে ছাওয়া হতো ঘর, বুঝলে। ঝড় টর যদি আসতো কালবৈশাখী, তখন কোনো ঘরকে উড়ায় নিয়ে যেত, সে কোনো করে জাঁকা জপা দিয়ে সে বছরটা পার করতো। সে পুয়াল তো নয়, ঘুরে আঘন মাস হবে, ধান হবে, তবে পুয়াল হবে, তবে ঘর চাইবে। জলে ভিজেও মানুষের দিন গেছে, ওই তো তোমাকে বলে দিচ্ছি। তখনকার দিনে আগুন দিয়াশালাই কেমন জিনিস জানতো না। হ্যাঁ, কারো কেমন ঘরে থাকতো, ধরা চোখ না তো সেই চকমকি পাথর, হ্যাঁ, ওই রকম তখন আগুন জ্বালা চোখ দিয়ে ওই আগুন ওই পাতপলায় ধোঁয়া চোখ, কারো ঘরে তখন ওই চাটুনি নিয়ে আগুন নিয়ে আসতো, সেটা তোমাকে আমি আগেও বলেছি। হ্যাঁ, সেগুলো দেখেছি আমার। দেখুন, মানুষের খাদ্যাভাব ছিল, অনেক কষ্ট ছিল মানুষের, বুঝলে, খাওয়া যুক্ত নাই। এমনও গেছে দুর্ভিক্ষ, মানুষের ভাত দেখতেও পায় না। ওই দুনহার লেটো, মাহলো ঘাঁটা, বাজড়ি ঘাঁটা, এইসব খায় মানুষের দিন গেছে, বুঝলে। তখন সেই লঙ্গরখানা খুলেছিল, পুরুলিয়া জেলায়। হ্যাঁ হ্যাঁ, এইখানে মোহনডি, বুঝলে। আমরা তখন স্কুল যাচ্ছি নোয়াগড়, চলিয়ে পায়ে জুতো নাই, ছাতা নাই, বই লিখতে ব্যাগ নাই, পরতে ভালো প্যান্ট জামা নাই,
এত দুঃখে আমাদের দিন গেছে। তবে বাবা তখন শিক্ষা ছিল, এখনের শিক্ষা তখনের শিক্ষা আকাশ পাতাল তফাৎ। কেমন আকাশ পাতাল তফাৎ, এখন এই মাস্টাররাই ভালো করে বানান জানে না, আর ছেলেরা কি শিখবে? তখনকার দিনে পড়াশোনার সিস্টেমটা কেমন ছিল? এরকম স্কুল যেতে হইতো যে সবাই যেতেই হবে? বাবা স্কুল না গেলে মাস্টারে টাংছাই নিয়ে যেত ঘরেরলে। কতজন পড়তো তোমার সঙ্গে, তুমি যখন পড়িতে স্কুলে? আমার সঙ্গে অনেকগুলোই ছিল, সেগুলো তো নাই, সব মরে ফুরানছে। এই কাশিয়াতেই ছিল কার্তিক মাহাতো, অপুণ্য মাহাতোর বেটা বীরু, এই অতুল একজন আছে এখনো বাঁচিয়েও, কালীপদ সর্দার সেও মারা গেছে, এই তোমার রাম বিহাই সেও মারা গেছে, এইখানে কঙ্ক মাহাতো জাঙ্গিদিরির আমাদের ক্লাসমেট ছিল, আর ভক্ত মাহাতোর ইয়ার কুদার ও মারা গেছে। তাহলে পড়াশোনার সিস্টেমটা তখন কেমন ছিল এখন স্কুলে? বাবা পড়তে হতো, পড়ে মাস্টারদের যখনই সুজাতেও বলতে হতো, নাই তো বাবা শাস্তি অন্য রকমের ছিল তখন। কেমন? তখন শাস্তি কি নিতে না, বলতে তুমি নাই, নেক্সট যখনই বলে দিল আর তুমি বলতে না পারলে তোমাকে ওই বাহারে যাও, একটা ইঁট থাকতে বলতে ওটা কোলেলে, আর এক ঠেঙেটা হ্যাং থাক, ওই ইঁটটাকে কোলে নিয়ে আস, ওই ছিল পালিশ। মানে মাস্টাররা যত পারছে ছেলেদেরকে ধমকায়, মানে না যারা পারতো তারা ভালো ছিল, দু একটা ছেলে যখন না পাইতো তাদের পানিশমেন্ট। হ্যাঁ, আর তুমি রোজেই কত ভালো করবে, সব জিনিস কি আর মুখস্থ করা মুখস্থ সম্ভব? করা- ডেলি ডেলি তো হবে নাই। তখন ডরে মুখস্থ করতেন বাবা, তখন 65-এ 60-এ আমরা স্কুল ছাড়িয়েছি না, এখনও জলের মতন এই পদ্য গদ্যগুলো মুখস্থ আছে, ইংরেজি বলো বাংলা বলো সব কিছু এখনও। একটা বইয়ে বানিয়েছিল সেদিন 6-এর কবিতা, আমার এক লাঠি পড়ছে, আদর্শ ছেলে, বুঝতে পারলে তো, সেইটা পড়ছে আর বইটা ঢাকা লিখছে, আর 2 লাইন পড়ছে আর ঢাকা লিখছে। বলি আরে কী পড়ছিস রে? এটা মুখস্থ করতে হবে। তো বলি ধর আমি বলবো, হ্যাঁ তুমি পড়েছো কোনো জানিবে? লাঠি দিয়ে বলছে, বলি ধর নরে তুমি, আমি বলিয়ে দিব এটা, তুমি পড়েছো দাদু? বলি হ্যাঁ ভাই এটা আমার পড়া আছে, মুখস্থ আছে। বলি হ্যাঁ, ধরলো গোটা বলি হ্যাঁ দাদু তখন কেমন পড়েছে দেখ। এখন তো কম মনে আছে, এখনো মনে আছে, কোথায় 60 সাল আর কোথায় এখন 24 সাল। 24 সাল এখনো মনে আছে, অনেক কবিতা মনে আছে। একটা কামার ছেলে এখানে ইডলি ধোসার দোকান করতো, তো একটা লোহার ওটা কবিতা ছিল, তো আগে প্রায় বলছি আমি, ও ভাই কর্মকার আমারে পুরায় পিটানো ছাড়া কি নাই কো কর্ম আর, কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি রাত্রি গভীর হলো, বিল্লি মুখর স্তব্ধ পড়লি তলগ যন্ত্র তলগ, ঠোকা ঠাই ঠাই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে, ক্লান্ত সালাসি নান্ত গোষ্ঠী আলো গেছে চেনি তুমি। তো প্রায় দেখা যায় দাদু বর্ণ কবিতাটা, ওকে বলি বলে শিখায়নি, ও শিখিয়ে গেছে, আমি বলে দিয়েছি। আর তাহলে তখনকার যে পড়াশোনার যে সিস্টেমটা ছিল সম্পূর্ণ আলাদা ছিল। আর এই বিগত 20-30 বছর পড়াশোনা কেমন পাল্টে গেছে? এবং তখনকার দিনে যে কবিরা ওই কবিতাগুলো রচনা করেছিল সেই লোকগুলোই তখন নাই। এখনকার যারা আছে না, হ্যাঁ, তাদের ওই লেখায় ভুল, কথা বলায় ভুল, লিখে থাকে, কিন্তু কোনো ওটার মধ্যে কোনো সারতম্য খুঁজে পাইনি। কোন ক্লাস থেকে পড়েছিলে তুমি? এ বাবা ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম নোয়াগড় স্কুল। তখন আর্থিক অবস্থা নাই রে বাচ্চা, কোথায় পারবে বাপে। এখনকার দিনে তো মনে করো সরকার তোমার জামা দিচ্ছে, পেন দিচ্ছে, খাতে দিচ্ছে, সাইকেল দিচ্ছে, বই খাতা দিচ্ছে, আর বছরে পয়সা দিচ্ছে। তখন কোথায় আমাদেরকে বেতন দিতে হইতো কি স্কুলে, সরকারি স্কুলে হ্যাঁ পড়তে গেলে? হ্যাঁ, মানে পড়তে এতটা গেলে, অবস্থা হ্যাঁ, খারাপ ছিল। এতটা অবস্থা খারাপ ছিল। কেউ হাফ ফ্রি, কেউ ফ্রি। সীতারাম বাবুর হাতে পায়ে ধরে করা থেকে নোয়াগড়ে ভর্তি করতে হলে। আর তখনকার দিনে হেডমাস্টারকে ধরতে হইতো পায়ে, আর যাই পরে বলতে হতো যে আমি স্কুলে ভর্তি হবো, আমি স্কুলে পড়তে চাই। পড়তে চাই নিয়ে একটা ইন্টারভিউ হওয়ার পরে ভর্তি নিত ওই ডিবার আলো। হেরা কিনে জুটে নেই, হেরা কিনে তখন আসে নাই, কারো কারো ছিল যাদের সেরকম অবস্থা, তারা হেরা কিনে নিয়েও পড়েছে, কিন্তু আমাদের বেলায় ডিবার আলোয় পড়ছে। ডিবার হলে পড়তে হয়েছে। তাহলে কেরাসিনটা পাওয়া যেত হ্যাঁ, সস্তায়। কেরাসিন পাওয়া যায়। 20-30 বছরে যে পড়াশোনার একটা পরিবর্তন, মানে স্কুলের একটা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন, এটা তুমি কেমন ভাবে দেখছো? বলো না, আগেকার দিনের থেকে এখনকার দিনে যে পরিবর্তনটা হয়ে গেছে। এখনকার দিনে বাবা কম্পিউটারের যুগ হয়েছে, ওগুলো তো আর আমরা জানি না, কি ওদের সঙ্গে তুলনা করবো। কিন্তু তোমরা যেগুলো করতে সেগুলো তো বাস্তব জীবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এখন যা কিছু আমাদের কাজ আছে, ফাইলে আছে, খাতায় আছে, কলমে আছে, দপ্তরে আছে, বাস্তব জগতে তার কিছু ওগুলো নাই। এখন উড়ান দিয়েছে, আগেকার পর্চার সঙ্গে এখন পর্চার মেল খাচ্ছে না। এখন আমার জমি তোমার নামে, তোমার জমি ওর নামে, এমনি করে রাখে দিয়েছে। কোথায় খুঁজে বলবে, কার কাছকে দৌড়বে? ওই দৌড়তে থাকো আর আসতে থাকো, করে যাও আর ও যাও। তারপরে ভুল, নামে ভুল, বাপের নামে ভুল, গায়ের নামে ভুল, ঠিকানায় ভুল। কে করছে বাবা ওগুলা? ওগুলা কে করছে? তোমার মতন শিক্ষিত ছেলেরাই করছে না, যারা এরকম করে চিপছে, হ্যাঁ, এরকম করে চিপাপাটি ওই করছে। চিপাপাটি করছে। তাহলে এবার আমার নাম চণ্ডীচরণ মাহান্তি, আর ওটা যদি চণ্ডীচরণ মাহান্তি লেখা থাকে, MAHDI মাহাটি হলেও, তাহলে না মান্ডি না বামুন, কোনো কিছু নেই। তাহলে ওগুলো সংশোধন হয়েছে না, এখন নাকি আর হয়েছে। কোন জায়গায় যায় দৌড়ে বলবে, কাকে ধরবে, কি করে? কোর্টে বিডিপিট করো, প্রধানের সাইন আনো, অমুক করো, মানে আমাদেরকে জ্বালাই মারিছে। এত ভুল হয়ে গেছে, তখন এত ভুল ছিল না। তখন যা কাজগুলো হয়তো পয়সা ছিল মানে- কিন্তু পারফেক্ট কাজ, পারফেক্ট কাজ তখন। ওটা দুবার দৌড়তে হবে না, মানে একবার যেটা হয়ে যেত। হ্যাঁ, কি করতে তুমি যাবে?
তোমার নাম যেটা সেইটাই লেখা হয়েছে, তোমার বাপের নাম যেটা সেই তখন আমার বাপের নামের জায়গা আমার কাকার নাম, না তো আমার বড় দাদার নাম, ওইটা লিখে দিল। ও কলম হয়ে গেলে তো ওটা তো টাইপ হয়ে বাইরে এসছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা তুমি হ্যাঁ হ্যাঁ এমন কেন ওই বুঝতে বুঝতে 6 মাস যে এমন 6 মাস ওটা হবে বলে দিল। তো এই রেশন কার্ড যখন দিয়েছিল তখন 3-4 রকমের রেশন কার্ড, একটা PHH, একটা SPHH আর একটা RSKY2। বলি হ্যাঁ গিয়া আমার ঘরে যে পরিবার এক ক্যাটাগরির, তাহলে 3 প্রকারের রেশন কার্ড কেনে? 3 প্রকারের রেশন কার্ড? আমি লিখে মানি নেই বাবু। তখন সবাই বলছে দেখো এখন নিয়ে যাও, পরে ওগুলো সংশোধন হবে। তো যখন সবাই লিখছে সেই ভুল ভ্রান্তিগুলো আমিও নিয়ে আমার তো বাবা গুড়গুড়ি মেটে নাই। আমি দরখাস্ত লিখে সিধা চলে গেছি মানবাজার, হ্যাঁ, দিয়ে তোমার ওই ইন্সপেক্টরকে, ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওকে বলি দেখুন এগুলো ভুল হয়েছে, এগুলো কি আমাকে কার্ড দেওয়া হয়েছে? বলছে ঠিক আছে, ওগুলো কালেকশন। বলছে তাহলে সই করুন। একটা কপি বাকে জমা দিলি, আর একটা কপি এখনও ঘরে আছে, বা ঘর যাচ্ছে দেখাবো, আজও সংশোধন হয় না। এটা ক বছর আগের গল্প? ওটা যখন ওই কার্ডগুলো চালু হয়েছিল, ক বছর হলো কার্ডগুলো হওয়া? তো দিল্লি ঘুরছি, তোমাকে দেখাবো, স্ট্যাম্প দিয়ে আছে, ওইটা ডেটটা লেখা আছে। কার্ডগুলো পেয়েছি তারপরের দিনে মানবাজার গেছি, যাই ওই ইন্সপেক্টরকে দিয়েছি দরখাস্তটা, সেইটা স্ট্যাম্প দিয়েছি উনি, সেইটা ডেটটাও লেখা আছে। আমার বেশ মনে হয়েছে নাই, তোমাকে দেখাইলে ওটা বুঝতে পারছি। তাহলে তখনকার দিনের আমরা শিক্ষার ব্যাপারে জানার একটু চেষ্টা করলাম। গাঁগুলা কেমন ছিল? যে গায়ে গায়ে এখন বিভিন্ন মোড়ে ছোট ছোট দোকান হয়ে গেছে, প্যাকেট খাবার, এই খাবার সেই খাবার। তখন তো এত কিছু থাকে না। এইগুলা কেনে হয়েছে, অন্যের জেলায় মানুষ বাইরে বাইরে চলে গেছে পেটের তাগিদে, বাইরে সেগুলো খাইয়েছে, তুমিও এসেছো। এছাড়া এইগুলো আমি যদি গায়ে একটা দোকান করি চাই চুয়ে খাবার, তখন তুমি চপ দোকান, এই মধ্যে কী ছিল? ওই দেখো এইগুলো পড়েছে না, ওইখানটায় চপের দোকান একটা, এই বাঁকড়ু আর এই দুলাই মিলে দুভাই করেছিল ওইখানটি চপ দোকানটি। চপ হতো, সিঙ্গাড়া হতো, জিলপি হতো। এখন তো মিষ্টি ফিষ্টি গাঁদা দেখতে পাচ্ছ, তখন আর অন্য কিছু নয়, মাথায় ঝুড়িয়ে করে গাঁলে নিয়ে আসছো সকালবেলা ভোরেই, বুঝতে আর পারছি। ওইগুলো বেলা ডুবতে আরও কুঁড়াই বাটলায় নিয়ে ঘর চলে যেত। এখানটা খাই কোনো লোকই পাওয়া যেত না। দু কোথায় তুমি লোক পাবো? মানে ঘরের লে করে নিয়ে আসতো? ঘরে না, এখানে করছো, ওই এখানে ঝুড়িয়ে করছো? খাই বেসন তেল চিনি ঝুড়িয়ে করে কাকিতে নিয়ে আসছো, হ্যাঁ, ইয়ারা করছো। আর ওই যা বিকাতো সন্ধ্যা তক থাকছো, হ্যাঁ, যা হয় আর কি, দু একটা লোক আসতো। বিকাতে না বিকাতে না না বিকাতে। বিক্রি হতো কে, পত্তলটি দোকান লোক- তো নাই তখন। হ্যাঁ, পত্তলটি লোক নিত কে, বিক্রি তো হতো কে, বিক্রি না হওয়া বলে কোনো কথা ছিল না। তাহলে পুরুলিয়া জেলার যে আগে গাঁগুলা ছিল, ঘরগুলা মাটির ঘর, খড়ের ছাউনি, তাহলে টাকা পয়সার ব্যবহারটা কি মানুষদের মধ্যে এতটা ছিল না? এখন যে প্রত্যেকটা জিনিস কিনতে গেলে টাকা যায়, তখন কি টাকা পয়সার ব্যবহারটা এতটা ছিল না? ধানের বিনিময় হয়তো। হ্যাঁ, বিনিময় টাকা, তাহলে খাবারের একটা নিশ্চয়ই গুরুত্ব ছিল। হ্যাঁ ছিল। এখনকার দিনে তোমার 1 মণ ধান দিলে কেউ তোমার সঙ্গে বালতি আসবে না, তখন 1 মণ ধানে তোমার ঘরে ওটা বছর মুনিশ কাটতো। বাবা রে, মুনিশ খাচ্ছ কি, ওই খাইতক দাইতক ধান দিতক, আর সমস্ত কর্মটা ওই মুনিশটার দ্বারাই হতো। হাল বাহা, কদলা, ধান ঝাড়া, ধান কাটা, ধান পিটা, হ্যাঁ, সমস্ত কিছু করতে পারা। ওই মুনিশটাই? এখন তুমি ডাকলে, হ্যাঁ, একটা রেট তো বাড়িয়ে গেছে, 200-250, তাও পাবে নাই, 3বার যেতে হবে করে ঘর, চ বাবা চরে হাতে পায়ে ধরতে হবে, হ্যাঁ, তবে কাজ করতে হবে। কাজ এটা এখন করতে আলেও সামাজিক কি, অবস্থা। ওদের আরও টাইম আছে। গোবিন্দ বাসটা যায় 8টার সময়, ওই 8টা গোবিন্দ বাস গেলে ওর আস্তে আস্তে ঘরে বাইরে যাবে, হ্যাঁ, গোবিন্দ বাসটা ঘুরে 12টার সময়, ওটার আওয়াজ পাতি ওরা আর কাজটা ছেড়ে নিয়ে ঘর আসবে, হ্যাঁ। আর 3টার গাড়ি যদি এইটা জানো মানবাজার হয় পুরুলিয়া, তখন আর আস্তে আস্তে যাবে, কারণ সেই গোবিন্দ বাস 4টে যখন ঘুরবে তখন ঘরে ছেড়ে পালাবে। 250 টাকা লাগে যদি বালি যদি চালিয়ে দিচ্ছে কারো ঘরে, তাও, আর যদি অন্য কোনো কাজ করছি তাও। তাহলে খাবারের যে মানটা সেটাও দিনকে দিন কমে যাচ্ছে, আর খাবারের যে মূল্য সেটাও কমে যাচ্ছে। আগে যে খাতে পাতে সেগুলো পাচ্ছি না, ওই কোয়ালিটির খাবার কোথায়? পয়সা দিলেও তো পাচ্ছি না। পয়সা দিলে তো নাই। এখনকার দিনে ওই যে তোমাকে বলছি, সেই সব ধানের চাষেই নেই এখন। কি কি ধান ছিল মোটামুটি বলুন? তখন আগেকার ওই দিনে দেশি বলতো ধান? টুপি চাল, ঝুলুর, কলম কাঠি, হ্যাঁ, লাল জাপানি, এইসব ধান। লাল জাপানি? হ্যাঁ, এই ধানগুলো আমরা চাষ করতে দিই। এখন কি হয়, সব নাম ধানের নাম আসছে নিজেই জানি নেই, বীজ সেই ভোজ না, সেরকম বীজ নাই, ওই দেশি বীজ নাই বলতে গেলে। বীজ নেই, দেশি বীজটা নেই। এটা কোনো অসুবিধা হচ্ছে কি চাষের ক্ষেত্রে? দেশে না, চাষের বরং উৎপাদনটা বরং বেশি হয়েছে বলে মানুষের অভাবটাই গেছে। এই যে কিন্তু আগামী দিনে যদি ধরো এমনি- স্বর্ণ ধান বলে এটা প্রথম ধান আলো, ওই ধানটায় মানুষ অনেক উপকৃত হয়েছে। আমাদের যে ধানটা আগে বিঘায় 6 মণ কি 8 মণ হতো, সেটা এখন বিঘায় 20 মণ, 25 মণ, 30 মণ পর্যন্ত করছিল। কিন্তু আগামী দিনে ধরো এরকম হইলো যে বীজগুলা আমরা কিনছিলাম এতদিন তক, এগুলো যদি কোম্পানির দামটা তুমি বাড়াই দেয় তখন কি করবে? কারণ বীজ তো আগে স্বাধীন ছিল চাষের কাছে। ওইটাই তো হয়েছে, এখন তো ধানের বীজ কিনে আর সার কিনাই হয়েছে, মানুষের অভাব। তখন গরু বাছুর ইয়া ছিল, হাল ছিল, জোয়াল ছিল, হ্যাঁ, ওই দিয়ে তো লোক চাষ, এখন হয়েছে ট্রাক্টার,
তাহলে ট্রাক্টর ঘুটা হবে কি কালী পূজার সময় অন্য বছর যেমন গরু ঘুটায়, তাহলে এখন ট্রাক্টর ঘুটাবে আর কিছু না না, কারো কেমন আছে, এই যেমন কাড়া লোহাই আমাদের এখানে কাড়াও আছে, সেরকম জায়গাগুলো হয়, সবার ঘরে নাই। আগে আমাদের রামদাটায় কত হাল কাড়া থাকতো, সেখানে কাড়া নাই, চাষেই নেই তাদের, লোককে ভাগে বুটায় দিয়ে নিয়েছে। এই কাশিয়াটাই অনেক কাড়া থাকতো, ওই এক লোক রেখেছে একটা লড়াই লাগাবার জন্য, লড়াই লাগাবার জন্য কাড়া রেখে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই একটাই জোরটা না যে চাষ করবে গোটায়, ওটাকে পালিয়ে রেখেছে লড়াই লাগাবো বলে। খাবার কি কি ছিল, মানে আমি জানতে চাইছি যে তখনকার দিনে ক্ষেতের আড়ে আড়ে কি খাবার পাওয়া যেত, লোকে কি কি খাবার চাষ করতো আর কি খায় বেঁচে থাকতো, এইসব জিনিসগুলো। এ বাবু, তখনকার দিনে শাক ছিল একটা বড় জিনিস, ওই শাক বেশি খেতে, মানে সিরুয়াল প্রাকৃতিক শাক, খাবারটা হ্যাঁ বেশি। হ্যাঁ, সিরুয়াল শাক, কাঁথা শাক, হ্যাঁ, সালঞ্চি শাক, হ্যাঁ, এই শাকগুলো এখন আছে, কিন্তু ওগুলোর এলাও নাই আর, বুঝতে পারলে? কেউ খাইতে খুঁজে নাই। ওগুলো কি নাই কি শাক বিষ মোটে আনিস না, ওগুলো ঘরকে কেউ যদি আনতে করতেও করতেও না করে, ওগুলো কেউ খায়? আগে জানো, আমরা খেলতে খেলতে পড়ে গেলে ছুলাইন যদি যাচ্ছি কোথাও, যদি এরকম রক্ত বাড়িয়েছে, কোনো ওষুধ ছিল কি না, তখন তো এইসব টানে ডিগলে ঘষেলে বলতো, নাই তো কোনো ছেলে কী করতে জানো, তোমার পায়েছে তো, ওই আমি যাই পেছাপ করে দিলি, ও ভালো হয়ে গেল, ওটা ওইটা ছিল ওষুধ। মানুষের পেছাব, হ্যাঁ, ওইটা ডিটেল আর টানে ডিঙিলিয়া, ওই যেটা টানে হয়। হ্যাঁ হ্যাঁ, খেলতে হয় আর সত্যিকারে খেলতে গেলে রক্ত পড়ছে না, তুমি পেছাপ করে দিলে ওটা গরমে না কি বাবা, আপনি রক্তটা বন্ধ হয়, আর ওই দৌড়তে খেলতে। তাহলে চিকিৎসা ব্যবস্থা এরকম প্রাকৃতিক ভাবেই হইতো, মানে অত কোনো ওষুধও নাই, ডাক্তারও নাই। এই তখন তোমার ওই যখন আমরা নোয়াগড় স্কুল যাই, হ্যাঁ, ওই নোয়াগড়ে একটা হাসপাতাল তৈরি হয়েছিল, তখন ওই কী বলতো, লেভার বাঁধের জল, এই মানুষও বলছো লেভার বাঁধের জল, মানে একটা শিশিয়ে দাগ নিয়ে নিত, হ্যাঁ, আর একটা লাল ওষুধ ঢালি দিত, ওইটা খাবে যাও সকাল সন্ধ্যা রাতে, হ্যাঁ, আর ওই দুটো বড় জোর ট্যাবলেট, কোনো কিছু হলে ওই নোয়াগড় গেলেই পাওয়া যেত, সেটা লাইন নিয়ে আসছি। আর বাকি তো প্রাকৃতিক খাবার খেয়ে মানুষ ঠিকঠাক থাকি যেত। কি খাবার মানে কি, তখনকার দিনে ওই যে ধুপি চাল ধান বলছি তোমাকে, ওইটা যদি ফ্যান ভাত করতে, ওই মাঠটা খায় মানুষ টেকে থাকতো। এখন মানুষের খোরাক নিয়ে খাইতেই পাচ্ছি না, এত যদি ভাত খেলে পেট ভরে গেছে, পেটে খিদে আছে কিন্তু ভাত না, এত চাষ হবার পরও খাইতে পাচ্ছে না, কারণটা কি? সব তো সারে আর বিষে তো ভরে যাচ্ছে শরীর, খাবার কোথাও। আগে শুনেছি এক গামলা ভাত খাইলি তো লোকে। হ্যাঁ, আমাদের দেখুতে আমাদের ভোজ করতে হলো না, আর তোমাদের তো বামুন ঘরে মনে হয় এক টল মিষ্টি খাই দিত। মিষ্টি কোথায় পাবে রে বাপ, তখন এখন মিষ্টি হয়েছে, তাও খাইতে লাগছে লোকে। তখনকার দিনে লুচি, ডিংলার ঝাল আর বুটের ডাল, বুঝতে পারলে? ওই ঝুড়ি নিয়ে কেউ লুচি বইছে, দেখছি ওরা চার পাঁচজন খাচ্ছে, ওইখানে দাঁড়াই রইল, ওই 4 ঘন্টা 6 ঘন্টা দিয়ে দিল, ওইটা ডাল ঢালে দিল, ওইটা ঝাল ঢালে দিল, চোখ কুটি নিয়ে সরাসরি মারিয়ে দিত, খানাওয়ালা লোক ছিল। তুমি বলছো মিষ্টি কোথায় পাবে, তার মানে দুধ অত হতো নাই না, তাহলে এখন একটা তুমি জিনিস দেখো, তখন বড় জোর যদি কারো ঘরে বন্ডিয়া হতো, কি সেবের লাড্ডু হতো, বলতো বিরাট ভোজ হইল, এই সেবার বোঝার লাড্ডুটা এত বড় জিনিস তখনকার দিনে, বুঝতে পারলে? লাড্ডু দিলে না তো ডাল ঝাল লুচি বাস, আর ওই বোঁদা যে করলো সব বিরাট বড় লোক, ওয়ার ঘরে বোঁদা নিয়েছিল। একটা জিনিস তুমি আমাকে বলো, এখন আমাদের দিনকে দিন গায়ে গরু কমে যাচ্ছে, দুধ এত পাচ্ছি কোথায়, তাহলে মিষ্টি টিষ্টি এত হচ্ছে। তুমি বলছো তখনকার দিনে সবার ঘরে ঘরে একটা গায়ে গরু থাকতো, কিন্তু একটা মিষ্টি হইতো না, ছানা হইতো না, ডায়েরি সাপ্লাই হচ্ছে ওই চলে, ওইটা কি করে হয়? মানে 10টা 100টা কোনো কোনো দেশে আছে রে বাবা, যেমন এই যে আমাদের কি বলে, এই গোয়ালার গানটা কি বলে থাকে, শ্রীরমণীপুর, ওদের গায়ে গরু সব আছে, ওরা দুধ দিয়ে দইতে সাপ্লাই করে। আগে আমি বোঝার চেষ্টা করো, তুমি যখন বলছো সে সময় তো মিষ্টিও থাকে না, কিছুই থাকে না, সবার ঘরে ঘরে গায়ে গরু ছিল, বুঝো? ডেয়ারিতে এক জায়গায় কত থাকবে, সবার একটা গায়ে যত গায়ে গরু থাকবে, একটা ডেয়ারিতে তো রাখতে পারবে। আরে বাবা, তখন ওদিকটাই কুলা থাকো না, ঘরটার পরিবারটাকে কুলা থাকো না, ওই গাইগুলা দুধ খাইতে, চা খাইতে, বুড়ারা দুধ খাইতে, কোনো ছায় মুড়ি দিয়ে, কেউ ভাতের সঙ্গে সানিয়ে ওই দুধ পুরো আছে তখন। তাহলে এখনকার দিনে গায়ে গরু কমেছে, দুধটাও বাড়ি গেছে, তার মানে বুঝতে পারছো কি জিনিস চলছে এখন। হ্যাঁ, বিষ ওই গুলিয়ার দিচ্ছে, ওইটাই আমাদের সেই গাই দুধ বলে গ্রহণ করতে হবে, বলো? এইটা হলো আমাদের চাষবাসের ব্যাপারটা। আচ্ছা, চাষবাসের ব্যাপারে তুমি বলে দাও একটুকু ভালো করে, মানে যারা অনেক লোক শুনতে চায় যে এখন চাষবাস তো আর আগের মতো হচ্ছে নাই। তুমি নাকি বলছিল যে মাটিটা শুঙিয়ে দেখতে আগে, যে মাটিটা ঠিকঠাক হয়েছে না নাই। এই রিসেন্ট 2-3 দিনের ভিতরে আমি কারো কাছে গল্পটা শুনলাম যে এখন তো একবার কোনো রকমের রোটারে বাঁয়ে বাঁয়ে ছাড়ে দিচ্ছে, কিন্তু আগে লোক মাটিটা 3-4 দিন বাহার পর শুঙিয়ে দেখতো যে মাটিটা ঠিকঠাক। বুড়ারা নাকি করতো, সে জওয়ানিটা অবশ্যই আমরাও দেখি নাই, তবে আমরা দেখেছি ওই হাল বাঁহে, একবার হাল বাঁহে দিল, ঘুরে আরেকবার বাঁহে দিল, নিয়ে কাদা করে দিল, ধান লাগা হলো। তখন আর মাটির টেস্ট পেস্ট কী করছে দেখতে না, ওই কাদা খেত হতো, ওই ধান রুয়ে নিয়ে চলে এলো, জল দিল, তখন আর সারও নাই, গোবর ঘরের ওই যে ওই গোবর দিত। সার তো কিছুদিন আগে স্বর্ণ ধানও আসেছে আর ওই সারও আসেছে, বুঝতে পারলে? সেই জন্যে ফলনটা এত বেশি, মানুষের ওই ধানটা
চাষ করে এখন উপকৃত হলো। আর ধান বাদ দিয়ে কি কি চাষ হইতো? ধান ছাড়া তখনকার দিনে ওই বাজরা হতো, ভুট্টা হতো, রমহা লাগাইতো, রমা দমে লাগাইতো না? এই বিড়ি লাগাইতো, রাহের লাগাইতো, হ্যাঁ কুঠি লাগাইতো, ওগুলোর এখন আর চাষেই নেই। তাহলে ধানটা বাড়ি গেছে, এখন কিন্তু হয়তো ধানের কিছু সঙ্গে বাদাম বাকি- বাদাম চাষ কিছু বাড়িয়েছে, বরং বাদাম ভালো হয়। এই যে কামতার দিকে মাঠগুলো প্রচুর বাদাম করে, এই তো ইয়ারও বাদাম করে, বাদাম চাষটা ভালো হয়। একটা জিনিস, তাহলে ধানের উৎপাদনটা বাড়ি গেছে, কিন্তু ধানের সঙ্গে যে একটা সামঞ্জস্য আরো বিভিন্ন জিনিস হইতো, সেইগুলো তো সব চলে গেছে। মানে বাড়ি একদিক থেকে বাড়ি গেছে, কিন্তু বাকি জিনিসগুলো সব চলে গেছে। মানে না, ওটা অন্যান্য সাইডে হয়, আমাদের সাথে সেই জলাশয় নাই তো, যার জন্য লোক আগে তো জলাশয় ছিল না, তাহলে কি করে হইতো? সবাই জোয়ার না, বাজরা বাবা, তখন কুর্তি, বর্ষাটা পুরো হইতো, হ্যাঁ তখন তিনটা ঋতু ছিল। তিনটা ঋতু। হ্যাঁ, ওই বর্ষা, হ্যাঁ গ্রীষ্ম আর শীত। আর এখন একটাও নাই, গরম আর ঠান্ডা। কোনটা ওই বর্ষাও যখন একার দিনে হচ্ছে, এখন শীতকালেও হচ্ছে বর্ষা, হ্যাঁ যে তোমার গ্রীষ্মকালও হচ্ছে শীত, আর শীতকালও হচ্ছে গ্রীষ্ম। বুঝতে পারছো না তুমি কোনো। এখন কি বর্ষাকাল, এখন গামছাটা গেঞ্জিটা ভিজে গেছে ভিতরটা, গরম দিচ্ছে। এই তো আমাদের অবস্থা, মানে কি ঋতুগুলা সব নষ্ট হয়ে গেছে। ওই যে 6 ঋতু পড়েছিলি, হ্যাঁ এখন 3 ঋতু বলতে হবে। ভেজাল হয়ে গেছে ঋতুটাও ভেজাল। পুরুলিয়ার 12 মাসে 13 পার্বণের ব্যাপারে একটু শুনবো। 12 মাসে যে 13 পরব হয়, সে 12 মাসে 13 পরবের ব্যাপারে শুনবো। বিভিন্ন যে আমাদের উৎসব অনুষ্ঠান গিলা যে কি কি হয় এইখানে, কেমন ঝুমুর থাকে, ছৌ নাচ গায়, কাড়া লড়াই, মুরগি লড়াই, কি কি হয় এখানে? ওগুলা দেখো, এই যে তোমার এখন গোটাটাই বলো, আগে গোটাটাই। মুরগি লড়াই হতো, টুসু পরবেলে আরম্ভ হতো। এখন রোজেই মুরগি লড়াই হচ্ছে, ছাড়াই কোনো একটা উৎসব হবে, দিনে মুরগি লড়াই, রাতে ছৌ নাচ, ওটা পোস্ট আচ্ছা পাই গেল। হ্যাঁ, আগেকার দিনে দুর্গা পূজা হতো, আশ্বিন মাসে যেমন হয়, কালী পূজা হতো, পরব পার্বণ, টুসু পরব যেমন হতো। হ্যাঁ, এখন বহুত পরব আসি গেছে। চৈত মাসে চৈত গাজন হতো, ছৌ নাচ, বুঝতে পারলে? এখন ওই যে কোনো দিন পরব হচ্ছে। তোমার ভাদর মাসেও ছৌ নাচ হচ্ছে, মুরগা লড়াই হচ্ছে। আর ওই চৈত মাসেও তোমার ওই দিনের বেলা দুপুরবেলা মুরগা লড়াই, রাতে ছৌ নাচ। এখন সব সময় সব জিনিসই হ্যাঁ, হচ্ছে, সব জিনিসই যে কোনো সিজন বলে না কিছু না না। না, সিজন বলে কোনো। এই তুমি দেখো শীতকালে মুরগি লড়াই যে সময়টায় হয়, হ্যাঁ তোমার হয়তো দিনের বেলা মুরগি লড়াই, এতক্ষণ ছৌ নাচ আরম্ভ হয়ে গেল ঠান্ডার দিনে, হ্যাঁ রাত 9টা বাজতে শেষ। ঠান্ডায় এক রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, সেটা ভালো ভালো পার্টি। আমাদের এইখানের ভৌগোলিক পরিবেশটা একটুকু বলো, ভৌগোলিক পরিবেশ পুরুলিয়া জেলার। কাঁচা রাস্তা। পুরুলিয়া যখন যাতে হতো মানুষকে গরুর গাড়ি করে নিয়ে যেত, দোকানদানি তো থাকতে হবে দু একটা, তো এইখান থেকে ধান চাল যাই হোক কিছু একটা নিয়ে যেত, ওইটা বিক্রি করতে হোক মারোয়ারির গোদামে, দিয়ে ওই দোকানের তেল নুন মশলা পোস্ত এরি ফেরি নিয়ে এসে দোকান করতো। কাঁচা জিনিস এখান থেকে নিয়ে যেত, হ্যাঁ। আর ওইখানের মারোয়ারিকে বিকতো। মানে পুরুলিয়া তখন মারোয়ারিরা চলে এসছে। হ্যাঁ, পুরুলিয়া তখন মারোয়ারি থাকতো। আমার বাপ কাকারাই নাকি ব্যবসা করতে পারে, কি আমাদের নাকি দোকান ছিল। তো বলছে এখান থেকে গরুর গাড়ি 2-3টা ভাড়া করা হতো, ওই গরুর গাড়িয়ে ধান চাল সব নিয়ে যাওয়া হতো পুরুলিয়াকে। ভোরে রাতের বেলায় গাড়ি ছাড়তো, ভোর যায় পুরুলিয়ায় পৌঁছিত, সেই গাড়ি ঘোড়া খুলে দিয়ে ধান টান বিকে মারোয়ারির দোকানে আবার মাল নিত, তেল গুড় নুন পোস্ত ডক্তা তামুক, মানে যাবতীয় আর কি। যাবতীয় একটা হ্যাঁ, সৈদা নিয়ে দোকানে। তার পরের দিন ওই দুপুর পর্যন্ত এসে গাড়িগুলো পৌঁছিত। তখন এইটা নিয়ে ওই যে এই যে পার্থসারথী বাসটা আছে না, ওইটা নিয়ে নাকি ওইখানে উঠতে। আমি ভৌগোলিক পরিস্থিতি বলতে তোমার গোটা পুরুলিয়া জেলাটা, আমাদের ওই ধারে হুড়া দেখো, পুঞ্চা। আমাদের উধারের তো কারবার নাই বাবা, যেখানে ছিল আচ্ছা, তুমি সেখানে- অতটা জানো না, হ্যাঁ, মানে অতটা অযোধ্যা কিছু তযোধ্যা আমাদের হুড়া ধারটা, পুঞ্চা ধারটা, কাশি উদ্ধারটা, অতটা তুমি জানো না। আমাদের এই মানবাজার, এই মানবাজার তোমার রেঞ্জ হচ্ছে হ্যাঁ, এই মানবাজার থানা ছিল তখন, মানবাজার থানা আমাদের সবারই ছিল, তারপরে কেন্দ্রা থানা হইলো, বুঝতে পারলে? ওই মানবাজারের সম্বন্ধে টুকু জানি। ওইলা বলো, ওইলা আরো বেশি আমি শুনতে চাই। হ্যাঁ, মানবাজার যাতে মিডিতে হলেও- ধরাবে নাকি? না না না, মানবাজার যাতে হলেও তোমাকে তো সেদিনে বলে নিয়েছি, যে মানবাজার যেতে হলে হয় চলি, আর নাই তো ওই মহালক্ষ্মী ধরি, গাড়ি ধরি। তো এইখানলে যতটা যাবে ওই বিন্দুরির মোড়, তাকে মানবাজারের অর্ধেকটা যায় পৌঁছে যাবে। একবারে একটা সোজা রাস্তা ছিল, যাই তোমার গোপালনগরে উঠে যেত, বুঝতে পারলে? এইটা নিয়ে কেশরগড়ে নিয়ে একটা রাস্তা ছিল। কেশরগড়ে, হ্যাঁ। হ্যাঁ, কেশরগড় লয়, কেশরগড়িয়া বলে এইখানে- কেশরগড়িয়া? হ্যাঁ, এইখানে নদী উঠে একটা আছে, তুরাং পাশে একটা নদী আছে, তো এই যে চাকা হ্যাঁ, নদী, বুঝতে পারছি। ওইখান থেকে একটা সোজা রাস্তা ছিল, ওটা নিয়ে গোপালনগর, ওইখানে যায় মানবাজার কাছেই। তখনকার দিনে ওই বাসে যাওয়ার হলে হাঁটে হাঁটেই সবাই যেত। হাঁটাটা বেশি ছিল। হাঁটা কোথায় গাড়ি ঘোড়া থাকবে তো মনে চলবে, তারপরে পয়সা এখন লোক শখে হাঁটছে, আর তখন লোক খিদায় হাঁটতো। ঠিক আছে। এখন তুমি টাউন ধারে যাবে, দেখবে পার্কে পার্কে লোক শখে হাঁটছে, যে 2 কিলোমিটার ডাক্তার হাঁটতে বলছে, তাহলে আমার হাতটা ঠিক থাকবে। হাতটা ঠিক থাকবে। আর তখন বাস নাই, সেই জন্য হাঁটে যেতে হচ্ছে 10 কিলোমিটার। হ্যাঁ, সেই সময়টা মানে ওইরকমভাবেই পরিবেশটা ছিল।
হাঁটা ছাড়া কোথাও নেই। হ্যাঁ, আচ্ছা তুমি আগে এমন কিছু আমাকে 10-15টা জিনিস বলো যেটা করলে এখনকার দিনে মানুষের তো শরীরের রোগগুলা রইবেক নাই, মানে এমন কিছু 10-15টা জিনিস বলো তো যেটা তোমার মনে হয়, তুমি তো দেখেছো এত কিছু যে মানুষ এই কাজগুলা করতো সেই জন্য মানুষ সুস্থ থাকতো, এখনকার দিনে মানুষ এই কাজগুলা করা ছাড়িয়ে দিয়েছে সেই জন্য তুমি অসুস্থ হয়ে গিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে এখন, চারধারে কি রোগ ঘুরি বলছে নাকি? প্রাকৃতিক পরিবর্তন হয়ে গেছে। এই ইলেকট্রিক, এই যে এইখানে সেখানে এটা সেটা কারখানা মারখানা হয়েছে, তাদের একটা দূষণ বলে জিনিস তো আছে। সাহেব বাঁধের জলটা আগে আমরা খাচ্ছেও যাই নাকি, এখন সাহেব বাঁধের জল উঠে আছে কিন্তু তার মধ্যে দূষণ, দেখবেন ভালো কী অবস্থা আছে। হ্যাঁ, তাহলে কিনে নেই বাবা রোগ হোক। আর মানুষ জনসংখ্যা তো বাড়িয়ে গেছে। 33 কোটি মোরা ছিল না, আমরা পড়িয়েছি 33 কোটি মোরা, নহি কবু ক্ষীণ হতে পারে দিন তবু নহি মোরাহীন। আর কত কোটি বাবা, 150 কোটির উপরে চলে গেছে। তাহলে হ্যাঁ, খাবারটা জোগাবে কুঠাললে, তো আর সবাই তো চাষ ছাড়িয়ে দিয়েছে। চাষ কুঠাললে করবে। যে জমিটায় ধান হতো সেইটাই তো বিল্ডিং হয়েছে, ওটা তো বিকান গেছে, ওটা তো মানুষ বসবাস করছে। চাষও কমে যাচ্ছে আর মানুষও বাড়িয়ে যাচ্ছে। মানুষ বাড়িয়ে তাহলে আগামী দিনে কি হবে বলো না? এরকম আগামী দিনে না খাদি পাই এই গাছের পাতগুলোই কুলাবে নাই বাবু, এইগুলো খাবে মানুষ ভোখে আর কি করবে। তখনকার দিনে অমনি ছিল সিরিয়াল শাক আর তাল মারি, বুঝতে পারলে? ওই ভাদর মাসে শ্রাবণ মাসে তাল পড়ছে না, ওইগুলো দুম দুম পড়লে কুড়াই নিয়ে আসতে হোক। সারা রাত ধরে আমাদের ওই বাগানটায় দামদার সাহারে কত লোক যে থাকতো, তাল কুড়াইছে তার ইয়ত্তা নেই। সকালবেলা বস্তায় করে কান্দাই করে ঘর দিতে নিয়ে যাতে খাইতে পাই, যাতে খাতে পাই। আর ওই সিরিয়াল শাক, ওই সিরিয়াল শাকটাই নাই দেশে উচ্ছেদ হয়ে গেছে। এরকম আরো কি কি খাবার ছিল? আর কি ওই তো সেই তখনকার দিনে সে হুলুলি বলি না যে গহম, হুলুলির গমটা কি জিনিস ওটা তো আমি এখনো বুঝতে পারি। ওটা হুলুলি মানে যেটা সে এরোনাম করবে বলে রাখে, হুলুলির টাঁড়, টাঁড় ওইখানে গহম টান রেখেছিল। কে রেখেছিল এটা? ওটা কোন সরকার রেখেছিল বাবা বলতে লাগবো আমি। আর সেইগুলো আনে সীতারাম বাবু ছড়ে আনিয়েছিল তখন সেই ভোকের সময়টা। এই পুরুলিয়ার হ্যাঁ, চারধারের হ্যাঁ, লোককে। হ্যাঁ। ওইটা একটা কবিতায় পড়েছিলি আমরা 1280 সালে। কি কবিতাটা ছিল? ভারতে কালের ভেরি বাজিল আবার, ওই শোনো ঘোর ঘন ভীমনাথ তার, ছুটছে তমুর রঙ্গে আকুল অধীর বঙ্গে, উঠেছে পুরিয়াদিক প্রাণী হাহাকার, বাজিল কাল ভেরি বাজিল আবার। স্থবির বালক নারী হান্ন হান্ন বাড়ি, বলিতে বলিতে ধায় চক্ষিণের ধার, ধরা তলে চলে ধীর কালির আকার। দেখরে চলেছে হাহার শিশুকত জন, শীর্ণ দেহ চাহিয়াছে জননী বদন, আকুল জননী তার মুখ চাহি বারবার, অনিবার বাড়ি ধারা করে বরিশন, ভমে যেন উন্মাদিনী অন্যের কারণ। হ্যারো কত জন হা উদর জ্বালায়, জননী ফেলিয়া শিশু একাকি পাড়ায়। কেমন হে ভঙ্গবাসী নির্দয় যাও সুখে, ভাবি আয় ভাব চিত্ত ভরে নাকি দুঃখে, সয়াতির শোকের সেল বিন্ধে নাকি বুকে। এত অবস্থাটা আমাদের সেটা করুণ পরিস্থিতি। করুণ পরিস্থিতি, করুণ পরিস্থিতি। তবে রাতটা রাত বলে বুঝাতো, দিনটা দিন বলে বুঝাতো। এখন তো রাতটা রাতেই নেই, লাইট টাইট জ্বালে চারটার যা চকচকা হয়ে যাচ্ছে, রাত বলে বুঝাচ্ছে না। তখন মানুষের কি ছিল, তখন মানুষের একটা আনন্দ ফুর্তি ছিল। খাক না খাক, রিজটা ছিল। 5টা মানুষ এক জায়গায় বসে ঝুমু ঝাঁকতে হোক, কেউ ধোয়া গাইতে হোক, হ্যাঁ, কেউ একটা নানা রকম গল্প নিয়ে মাটি থাকতে হোক। আড্ডাগুলো কোয়ালিটির একটা আড্ডা হতো। সবাই কেউ মনসা মেলায়, কেউ হরিমেলায়, যেখানে যেমন গ্রাম সেইখানে আড্ডা জমতে। এখন হিংসা হিংসা ঢুকে গেছে। তোমার সঙ্গে আমি কথা বলবো না, তোমাকে দেখতে পেলে আমি ছাউড়া গাড়ি যাও, ওকে দেখতে পেলে ও কথা বলবো না। এই এই রাজনীতি ঢুকে গেছে এখন, বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ। এই পার্টি করছে, ওই পার্টি হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ। কোনো করার নাই, এটা পরিবর্তন হবে, হয়তো পরিবর্তন হতে সময় লাগবে। সময় কি করে লাগবে, উপরে তো উঠে গেছে। এটা পরিবেশ কি করে, সেই বাঁশের মতন যতক্ষণ না পড়বে গোটাটাই পড়বে গেছে, মানে গোটা ব্যবস্থাটাই পড়ে যাবে যখন পড়বে। যখন পড়বে, কিন্তু পড়ার কোনো চান্স নাই বাবু। কিন্তু ভেজটা তো শক্ত না, ভেজটা তো ফোঁপড়া হয়ে গেছে, যে কোনো সময় পড়ে যাবে। সে তো পড়বে কি, কিন্তু পড়বে কবে, সময় লাগবে। হয়তো তোমাদের প্রজন্ম দেখতে পাবে না, আমাদের প্রজন্ম দেখতে পাবে না, আরো পরে হইলে বাঁশটা তো পড়বে, বাঁশটা তো বুড়া হবে। হ্যাঁ, যেমন আমাদের বুড়ারা এককালীন ছিল, আজ আমরা দেখছি পরিস্থিতি এক, আমাদের ছেলেরা দেখবে এক, আমাদের নাতি নাতিনারা দেখবে এক। আমাদের সময় কি ছিল না, ছেঁদা পয়সা, ছেনা পয়সা। হ্যাঁ, পঞ্চম জজের ছাপ দিয়া পয়সা দিয়ে হলেও তোমার ওই গেঁড়ি পয়সা আনি, দুয়ানি চারানি নিয়ে উঠলো 1 নোয়া 2 নোয়া 3 নোয়া 5 নোয়া 10 নোয়া 20 নোয়া 25 নোয়া 50 নোয়া 1 টাকা, বুঝতে পারলে? এখন আর ওগুলাও নাই, অচল হয়ে গেছে, বুঝতে পারলে? এখন 1 টাকার শিক্ষা, 2 টাকার শিক্ষা, 5 টাকার শিক্ষা, 10 টাকার শিক্ষা, আর এই নোট। যা মূল্য বৃদ্ধি হচ্ছে, 10 টাকার 15 টাকা 5 টাকা 20 টাকার কোনো লাভই নেই, 100 টাকার নিচে কোনো লাভই হবে না। তুমি তরকারি কিনতে 100 টাকা নিয়ে আইলে না, তোমার থলিটা ভরবে না। তখন আমরা 8 আনা পয়সা নিয়ে নোয়া করো হাট যাচ্ছি, 8 আনা 8 আনা 8 আনা। সেইটায় বাইগন লিথি, বিলাতি লিথি, তোমার এই কুমড়া লিথি, মূলা লিথি, বিলাতি লিথি, কাঁচা সবরা লিথি, আদা লিথি, হ্যাঁ, তাও থলিটা ভরে যাচ্ছ চড়চড়ায়, হ্যাঁ, 1-2 আনা বাঁচত কারো 8 আনা রে, বুঝলি? আর 2 পয়সার গুড় ভাজা লিথি। ওই নোয়া করলে আমাদের কলামণি কাছে তো খায় খায় আসছে পুরা তখন। জনসংখ্যা কম ছিল কিন্তু চাষবাস গুলো অফুরন্ত ছিল, মানুষ খায় পুরা ছিল, অ্যাভেলেবেল তোমার ছিল। Available ছিল। সেই এখন একটা জানো তো, একটা কথা আছে, যদি বাজারে
সাপ্লাই দমে আর ডিমান্ড কম তাহলে জিনিসের দামটা কমবে, আর ডিমান্ড দমে আর সাপ্লাই কম তাহলে জিনিসের দামটা বাড়বে। তখন খাও কি বহুত হয়ে গেছে, চাষ তো কেউ করছে না, চাষ তো কেউ তাহলে তার করছে না। জিনিস আমরা পাচ্ছি না। আচ্ছা, আর একটা কি জিনিস হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে আর উৎপাদনের জায়গাটা কমে গেছে। মাঠগুলা সব ঢাকায় মাঠগুলো সব ঘর বাড়ি হয়ে ঘর গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর যেগুলায় তোমার ভালো ভালো ক্ষেতের জায়গা সেগুলাও বিল্ডিং হয়ে গেছে, বিজ্ঞান যাচ্ছে বেশি দামে। তখন ঘর দুয়ার 2 তলা 3 তলা 4 তলা 5 তলা হয়ে গেছে, আর খাবারটা কমে আসছে দিনকে দিন। কি অবস্থা হচ্ছে, মানে পরিস্থিতিটা এমন হবে যে আকাশে ভাসে থাকতে হবে কদিন পর, পাখির পর মাটির জায়গায় দেখবে না ঘর করে। সব উনার ইচ্ছা, কবে কি হবে উনি জানেন। একমাত্র ঈশ্বর ছাড়া তো আর কেউ নাই না। এই পৃথিবী বানাতেও আর ধ্বংস করতেও। হ্যাঁ, বলেই না, সব সব এইটুকু তো বিশ্বাস করি। এক একটা অবতারে এক একটা তো কীর্তি করেছেন তো। হ্যাঁ, তবে এটা কলিযুগ চলছে কি একদম, এই যে কলি, হ্যাঁ ভর কলি তো চলছে, ঘোর কলিযুগ। মানে কলিযুগে একছত্র হইবে যবন, শাস্ত্রে বলেছে যবন কোনো ইয়া করতে পারবে চাইবে না। তুমি ব্রাহ্মণ লো, আমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, তোমার ঘরের বউ নিয়ে আসছি, আমি তোমার বিটিকে বিয়ে করে বেটাকে দিচ্ছি, তাহলে ওটা মিশে গেল। আর ব্রাহ্মণের ব্রাহ্মণ তো লড়ে নয়। হ্যাঁ, সেই ঠাকুর আছে ঘরে, সেই সন্ধ্যা মারলি পড়ছে ঘরে, কিন্তু তখন আর সেটা হবে না। ওই জন্যই ভগবানেরই সব লীলা, যেটুকু হবার সেইটুকু ঘটবে। আমরা যেই যত বলি, যেই যত ফুটানি দেখায়, যেই যত ফুটানি করি, আচ্ছা, উচ্চ কুলে জন্ম বলে কতদিন আর ভাই বিপ্র রবে তো ওই অহংকার, কীটান্ত সে কুলিনের রাখে না তো মান, তার কাছে দ্বিজ শুদ্ধ পরিয়া সমান, তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন, ব্রাহ্মণে চণ্ডালে রহে কত ব্যবধান। বহুদিন আগে এটা লেখা হয়ে গেছে, এটা কিছু করার নাই, বিধির বিধান এটা লেখা হয়ে গেছে। বিধির বিধান কেপারে কাটিতে কপালে লিখেছে যায়, যেটা তোমার লেখা আছে সেইটাই ঘটবে। তুমি যথা যাও, সুখ দুঃখ কেউ দিতে না রেহে, যথা যাও নসিব সঙ্গে ফিরে, যেখানকে যাবে তোমার এই নসিব তোমার সঙ্গেই থাকবে। যদি ধরো আমার সেরকম নসিবটা ভালো না থাকতো, তোমার সঙ্গে দেখা না হইতে পারতো, তুমি সেই বিধির বিধান কেপারে কাটিতে কপালে লিখেছে যায়, যেটুকু হবা সেটুকু হবে রে বাবা। আমি যেখানে থাকি, বাঘের পেটে থাকলেও তোমাকে আমার কাছে যেতে হতো, যদি তোমার আমার মিলন থাকতে। কোনো কালের যদি কোনো শহীদও ছিল, সেই জন্য তুমি আমার কাছে আসিছো, না তো আসতেই নেই। আর আমিও তোমাকে বেটার মতন করে এত সকল গল্পও বলছি না। হ্যাঁ, এই মামা কাকু তার এসেছে, এই আসলে গল্প বলবো না, এবার গাল দিলি ওটা কাটিয়ে দিবি। হ্যাঁ, বলাই যায় মাঝে মধ্যে, বলাবে কি করে? হ্যাঁ বলা সেই আমরা সঙ্গে তো থাকতে পারি না, সেই ইয়াকে বাকে ভাইপো দিচ্ছে সেই গালি গালাজ করে। ওটা তো হবে কি? হ্যাঁ, যেমন বেধা বলি, হ্যাঁ সামনি মামা বলি, গালিও নিয়ে নিই, সেই ভাইপো দিচ্ছে। তো সেরকম বলাই যায় কোনো সময়। এটা বিধির বিধান। তুমি যেটা ভাবছো ওটা আপন লোক না হলে তার সঙ্গে সে মিলনই হবে না। কোনো কালে কোনো যুগে হয়তো তুমি আমার আপন ছিলে বলে আজ আমার সঙ্গে এক আসনে বসে আছো, আর আমিও তোমার সঙ্গে বসে আছি। আরও তো লোক আছে বাবা, কই কেউ তো আসেনি, আর লোককে তুমি খোঁজও করো নি। না। হ্যাঁ, তাহলে হৃদয়ঙ্গম হয়েছে বলেই কোনো কালের তবে তুমি আসিতে, নচেত তুমি আসতে না। আধ্যাত্মিকতাটাকে তুমি কেমন করে আমাদের দেখো? বুড়ারায় গল্প করেছিল, এক ব্রাহ্মণ, তার কি নাকি রোগ হয়েছিল, তো কোনো ডাক্তার সারাতে পারে নাই। তো বলছে ওই গোয়ালা ঘরের বলছে উয়ার পা ধোয়া জল খাবে যাও, কোনখানে মুদা ধরান ছিল নাকি। তখনকার দিনে ওইগুলো বিশ্বাস ছিল তো মানুষের। দমে ছিল। হ্যাঁ, বলছে ও তোর বাপ বলছিল তুই আমাকে খাতে দিস নাই, ওয়ার পা ধোয়া জল খাবি যা, তবে তোর অসুখটা ভালো হবে। আমার আর শোনা কথা বাবা, দেখি নাই। তো সেই বামুন উড়া নাই যাকে ওর হাতে এইটুকু তুমি আঙুলটা চপকান দে, তো জলটা খাই আমার রোগটা ভালো হবে। কারণ ও তো দিতে মানে নাই, বামুনকে কী করে দিব, ও গোয়ালা বোঝে না, এটা বলেছে আমাকে, তুই তোকে দিতেই হবে, নাই তো আমি তো এটাকে মরছি, তোরও আরও পাপ লেগে যাবে, ব্রহ্ম হত্যায় পড়ে যাবে। তখন সে বলছে ও কান হয়, অন্যদিকে মুখ করে আঙুলটা বুড়া আঙুলটা চপকান দেবে, ওইটা খাইতে বুঝে রোগটাই ভালো হয়ে গেছিল। শোনা কথা বাবা, দেখি বিশ্বাসে মূল্য বস্তু তর্কে বহু। আধ্যাত্মিকতাটা নিয়ে তুমি কতটা ভাবো তুমি, কারণ গোটা জীবনটা তো সাংস্কৃতিক জগৎ এবং সংস্কৃতি নিয়ে তুমি কাটাই দিয়েছো, ধ্যান সিদ্ধি লাভ করা এইসব জিনিসগুলোর ব্যাপারে। এই বাবা, আমার একটা ঝুমুর রচনা করেছিলাম। তুমি নিজে? হ্যাঁ, যে কিবা নয়ে আলি রে মন, আরে কিবা নয়ে যাবি, ওই যে পথেরই সম্বল হরিনাম কিঞ্চিত না নীলি রে, ও মন আমার যেদিনে ভব সংসার ছাড়ে যাবি রে, ও মন আমার। দেখো মাটির বনানো দেহ, আর এই মন পবনের কায়া, আগাম নিগাম ভাবে দেখ মন মিছাই মোহ মায়া রে, ও মন আমার।
যেদিনে ভব সংসার ছাড়ে যাবি রে ও মন আমার, দেখো আমার আমারে করে আলি, আরে কি বল আমারে সঙ্গে নিলি, ওরে ভাই বন্ধু দ্বারা সুত ও সব মিছাই মোহ মায়া রে ও মন আমার, যেদিনে ভব সংসার ছাড়ে যাবি রে ও মন আমার। এই ঝুমুরটা তুমি নিজে লিখেছো? রচনা করেছি মনে 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 মনে। এই তো পরিস্থিতি, এই তো পরিবেশ, মানে যাকে আমরা সংসার হিসাবে ভাবছি এটা সব মোহমায়া, সব মোহমায়া, সব ছাড়ি দিয়ে সব ছাড়িয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কী নিয়ে আসিছি আর কী নিয়ে যাবো, এটা বাস্তব সত্য। নামটা কোন এসেছি, সেই নামটাই যেতে হবে। তাহলে এত কিছু টান কিসের? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ব্যবহার, ওই যে মায়া, মায়া ভগবান মায়ায় জড়িত করে রেখে দিয়েছে আমাদেরকে। আমার বেটা, আমার লাতি, আমার লাতনিয়া, আমার জমি, আমার গাইটিয়া, এইগুলোই ভুলে রেখে দিয়েছে, কিন্তু সকলই মায়া। আয়না নিয়ে যখনই দেখছি তখনই সব মায়া। আয়নাটা তো দেখিনি আমরা জিনিসটাকে দেখি। তাহলে যতদিন বাঁচবো কেমন করে বাঁচতে হবে যদি আধ্যাত্মিকতার দিক থেকে দেখি? এই বাবা, তোমার কর্ম ছাড়া তোমার কোনো পথ নয়, কর্ম করতে হবে, সংসারী হতে হবে। হ্যাঁ, অথচ ওই দিনান্তে একবার ভগবানকে শোবার সময় হলো, হে ঠাকুর রক্ষা করো বলে তোমার খুশি হবো, একবার করতেই হবে। হ্যাঁ, তুমি যদি কিষ্ট কিষ্ট করে বলো না, তোমার মনে পাপ জন্মিবে। সারা ধানটা খাই দিল আর গরু রে, হ্যাঁ বউটা এখানে ছট দিল না, শঙ্করি রেখে দিলি, এইগুলো তুমি ভাবতে থাকবে, তোমার তখন তোমার আর কৃষ্ট ভোজন করা হবে। মনটা খিটখিটানি হয়ে যাবে, মনটা খিনখিনে হয়ে যাবে। মন যদি চাঙ্গা থাকে, কোটায় গঙ্গা দেখতে পারো, কোটায় জলটাও তুমি গঙ্গা মনে করিবে। মনটাকে চাঙ্গা রাখতে, চাঙ্গা রাখতে হবে। সেই ঈশ্বরের কাছে কামনা করে আসছি, বলি হে ঠাকুর মনের মধ্যে যেন কোনো দ্বিধা বিভক্ত না থাকে। যে যেমন মানুষ, কেউ এখনও টাকা পয়সা আঁকড়ায় যাচ্ছে, জমি জায়গা বেটা দিকতে দিচ্ছে না, ঘর বাড়ি দিচ্ছে না, কত লোকের দেখছি বৃদ্ধই হয়েছে, বাপে বেটায় গন্ডগোল হয়েছে। ই বাবা কী হবো কি এগুলো কার লাগে, ওদের লাগে লিখে যাক, দরকার নেই। মিথ্যা মেয়ে খাবো, বরং সেটাও ভালো, তাও বেটা বউ সুখে থাকে। কত লোক বেটা বউকে খাটিয়ে দেয়নি। বেটা বউকে খাতে দেয়নি? হুম, বেটা বউ বাপকে খাতে দেয়নি? না, বেটা বউকে বাপে তাড়াইছে, এখন উল্টাটা হয়েছে, এখন বাপকেও বেটা বউ এটা লাগিয়েছে। সেই সমাজ পরিস্থিতি সব তো পাল্টেই যাচ্ছে না, কি হবে কোনো বলা যাবে না। যেমন কর্ম করবে ভায়া তেমনি হবে ফল। কর্মটাই হলো আসল, আর ঈশ্বরে বিশ্বাস। এই যে ফোনটা যে মানে সে একজন ঈশ্বর, এই যে ডাক্তার একজন ঈশ্বর, তোমাকে মৃত্যু বাঁচাই দেয়, কিন্তু ওর মা যখন মরে বাঁচাতে পারে কি, ওর নিয়তে নাই বাঁচাবার ক্ষমতা। তাহলে এটা নিয়তের একটা আওতায় পড়ে গেছে, ওখানে আর বাঁচবে না। কিন্তু তোমার রোগ হলেও তোমাকে ডাক্তারটাই সারাচ্ছে, আর ওর মাটা মরছে, ও পাচ্ছে না সারাচ্ছে। কেন পাচ্ছে না? ওর মায়ের শেষ আছে, ও আগে কত ইঞ্জেকশন স্যালাইন দিলে ও বাঁচবে না। আর তোমাকে একটা পুঁড়িয়ার দুটো ট্যাবলেট খাওয়ান দিলে তুমি চেঙ্গা হয়ে যাবে, তোমার মৃত্যু নেই। নিয়তের খেলা। অনেকেই বুঝে আবার না বুঝার ভান করে। বুঝে না, আমাদেরকে কেমন করে বোঝা যাবে? কি করে বুঝাবে তুমি? অঙ্গার শত ধৌতে মলিনত্র না যাওতে। আঙ্গারকে যদি দুধও তুমি ধুও, তাহলে ও সে কইলেই বেরাবে, কালিয়ে বেরাবে। আর আমরা যেগুলা করি সচরাচর হয়, ভুল ভ্রান্তি হয়, যা নিজের জীবনেও হয়েছে, না বলবো নাই, কিন্তু সেগুলো বৃথা হয়েছে, ভুলভাল হয়েছে। হয়তো কোনো কাজে গাফলাতি হয়েছে, কোনো কাজ করতে করতে অসমাপ্ত রয়ে গেছে, বা কোনো কাজ করতে করতে বেশি করে ফেলেছি, হতেই পারে। কিন্তু সেগুলো বৃথা। ঝুমুরের দ্বারা আসি, ঝুমুর কবে চর্চা করতে শুরু করেছো? ঝুমুর বই তো ছোটো হলে তখন, হ্যাঁ, স্কুল যেতে না আমাদের ওখানে আগে তখন হয়তো সবাই জড়ো হয়তো মনসা মেলায়, কেউ হরি মেলায়, হ্যাঁ, কেউ শিব মেলায়, দিয়ে সেখানে শিব মেলায় হয়তো পুঁথি, আর মনসা মেলায় হয়তো তোমার ঝুমুর সঙ্গীত। সেখানে বসে থাকছি, সবাই বুড়ারা গাইতো, এবং আমার শুনিয়ে শিক্ষা তো তিন রকম, শুনিয়ে দেখিয়ে আর করি। কোনটা সবার ভালো? হ্যাঁ, ওই করি, এটা না করলে হবে না, তুমি তো জানি নিলি, কিন্তু না করলে হবে না। শিক্ষা হলো তিন প্রকার। আচ্ছা, শিক্ষার বিদ্যার মধ্যে তফাৎ কি? শিক্ষার বিদ্যার মধ্যে তফাৎ? বিদ্যাটা তো হচ্ছে আলাদা জিনিস, আর শিক্ষাটা হচ্ছে আলাদা জিনিস। বিদ্যায় তোমার কোনো হবে নাই, শিক্ষাটারই দাম। এখন বিদ্যায় তুমি লেখাপড়া শিখে তোমার চাকরি নেই, কী করবে? তুমি যদি যেমন ই করছে গাড়িতে, তুমি সারতে পারবে? নাই পারবে। হ্যাঁ, তুমি বিএ পাস করে রাখো, হ্যাঁ, আরও
ওটা শিখে আছে, ওটা নাট ভোল্টু খুলে এখনই পাম্প দিয়ে হাওয়া দিয়ে তোমার তাহলে ওই শিক্ষাটারই দাম এখন। বিদ্যার কোনো দাম নেই। কিন্তু এখন বিদ্যার তবে আছে, দাম আছে, নাই বলে বলছি নাই। তবে ওই যে প্র্যাকটিক্যাল, ওই যে বসে আছে ঝুপড়ি করে না, সারাদিনে কামাবে। আর তুমি বিয়ে পাস করে ঘুরে ঘুরবে, তো থলিটা নিয়ে লড়কাই পড়ে, হ্যাঁ, তোমার কোনোই পড়বে না। আর সারাদিন এখানে বসেও যদি থাকে তাও 200 টাকা কামাবে। আচ্ছা, ঝুমুরটার ব্যাপারে যেটা শুনতেছিলি, যে ঝুমুর কবারলে হাঁকতে শুরু করে, ওই তো ঝুমুর রে বাবা, গায়ে বসতি যখন তখন ওই শুনছি, আর ওই বাগালি টানি যে হাঁকছি, লোকের ছেলে বাগালি গরু চড়াচ্ছ, সেইখানকে যাচ্ছি। সং কোথায় পাবো? সং তো সেই এরকম ছেলে ছাড়া তো সং নাই, সমবয়সী বুড়ার সঙ্গে কোথায় বসবো? তখন ওই শিখেছি বলে আর ওই 2-4 কলি তখন ওই আরম্ভ করতে গায়ে ঠিক করলে, কোন শালা গায়ে ছেড়ে কেউ তো সুঝাচ্ছ, ভালোই গায়ে ছেড়ে, এরে এই ভালোই তো তুই সেটা টাড়িয়ে গাইতেছিলি, বল শালা একটা বল। ওই তখন ওই করতে করতে শিখিয়া। আর তোমার ঝুমুর গিলা অন্যান্য যে ঝুমুরের থেকে আলাদা কেমন করে, মানে কোন ঝুমুরটাই তুমি বেশি জোর দিয়েছো? আমার তো ঝুমুরের ব্যাপারে আমি কোনো বাবা আইডিয়া নেই। শাস্তজ্ঞ ছাড়া দেখো, রঙের আছে, লাচনি লেচা ঝুমুর আছে, ঝোল আছে, ঝুমুর আছে, আর একটা স্বাস্থ্য নিয়ে ঝুমুর আছে। আগেকার দিনে যে তোমার রামায়ণ মহাভারত ওইসব নিয়ে ঝুমুর গিলা। মহাভারত রামায়ণ মহাভারতের উপরেই ঝুমুরগুলো সমস্ত কিছু। ঝুমুর সেগুলোর উপর বইও লেখা হয়েছিল। যেমন একটা ঝুমুর ছিল, হস্তিনা নামে নগর, অতিশয় মনোহর সুন্দর কুরুরাজ ভবন, সে ভবনে নিরন্তর দেব কুরুকুলেশ্বর শঙ্কর প্রত্যক্ষরতর, কাঞ্চন নির্মিত মন্দির অতি ললিত, মাণিক্যে গঠিত শিবলিঙ্গ, একদা সে লিঙ্গবরে পুজিবারে মহেশ্বরে যান তথা পাণ্ডব জননী, হেনকালে তরা করে পুজিবারে মহেশ্বরে আছে তথা গান্ধার নন্দিনী। বুঝতে পারলে? হস্তিনাপুরের গোটা হস্তিনাপুরের সমস্ত জায়গায় কিভাবে মন্দির স্থাপন ছিল সেটার উপমা দিল। আর সেইটা পূজা করতে গেছে কুন্তি, আর যাচ্ছে গান্ধার নন্দিনী, মানে মাদ্রী, দুর্যোধনের মা আর অর্জুনের মা। এখন দুই লোকে দেখা দেখি হয়ে গেছে। তখন কুন্তিরে হেরি গান্ধারী ক্রোধ সম্বরিতে নারী গো, কহে সতী রূঢ় তিরস্কারে, রাজমাতা পূজ্য হরে পুজিলি কি অহংকারে, ভিখারি জননী হয়ে কি বিচারে, কহে ধনী বারে বারে। যে আমি রাজমাতা আর তুই ভিখারির মা, তুই এসেছিস শিব মেলায় পূজা করতে একসঙ্গে। তাহলে কুন্তি কহে চিরকাল পুজি আমি মহাকাল, তুই কেন হলি পুজিবারে, ছিনু যবে বনবাসে তদবধি স্বীকৃতিবাসে, পুজি আভাসিস গর্ব পারাবারে, কহে বারে বারে। এখন বনে ছিলি তখন তুই না তো পূজা করেছিস, তার আগে তো আমিই ছিলি। এই মতো যোজনার কটুক্তি বারম্বার কেহকারে নিবারিতে নারে, অবলা স্বভাব সিদ্ধ মরমে করেছে বিদ্ধ, বাক্য মানে দুজনারে কহে বারে বারে। গোল হয়েছে দু লোকের। তখন কি হবে? তখন লিঙ্গ হইতে শিবকণ কালী সর্বাগ্যে যেই জন সহস্র স্বর্ণ চম্পকে মোরে, আগে যে পুজিবে আমি তার ভবপিতা কহে সার, সম্রাট কুমার তারে সংসারে। তখন শিব ওইখান থেকে বেরাই বলল, বুঝে ঠিক আছে তোমরা গন্ডগোল করো না, হ্যাঁ, কাল 1 সহস্র স্বর্ণ চাঁপায় যে আমাকে আগে পূজা করবে তার ছেলে এই পৃথিবীর রাজা হবে। বুঝতে পারলি? এখন চলে গেছে কুন্তিও ঘর, গান্ধারীও ঘর। গান্ধারী যা বলেছে দুর্যোধনকে, বলছে তাহলে চাপা ফুল তৈরি করো, যত সোনারকে নিয়ে চাপা ফুল তৈরি করছে। আর কুন্তি হয় তখন মনমরা হয়ে বসে আছে, কোথায় পাবো? ভিখারি বেটা ভিক্ষা করতে গেছে, বসে আছে যখন, তখন ওখান সময় অর্জুন এসেছে, তখন সুঝে আছে, বলছে হয়ে বিড়ি পশবিনী আর কেন মাতা বিষাদিনী, ওই যে তব সমনাই সমতুল দিব, চাপা ফুল দূর করমায় অন্তরের রসুল দিব, চাপা ফুল দূর করমায় অন্তরের রসুল। ওগো তরিতে রন্ধন কর শোক চিন্তা পরিহর, চাঁড়ের দুটি আনমা, ওই যে হের ভীম ক্ষুধাতে আকুল দিব, চাপা ফুল দূর করমায় অন্তরের রসুল। ওগো কনক পুষ্পকময় আমি প্রভাতে দিব নিশ্চয়, সত্যবন্দী হচ্ছে মায়ের কাছে অর্জুন, ওগো কনক পুষ্পকময় তোমায় প্রভাতে দিব নিশ্চয়, সে ফুল ধরাতে না হবে সমতুল দিব, চাপা ফুল দূর করমায় অন্তরের রসুল। ভবপিতা কহে তব কিয় সাধ্য হে পাণ্ডব, স্বয়ং কেশব যাহারে সখাকুল, স্বয়ং কেশব যাহারে সখাকুল, দিব চাপা ফুল
দূর করো মায়ন্তরে রসুল। বুঝতে পারলে? হ্যাঁ, ভগবদ্গীতা বলছে যে তোমার অসাধ্য কি, স্বয়ং ভগবান যা সহায়। তখন সকালবেলা যাকে কুন্তি যাচ্ছে পূজা করতে, তাকে মানে গান্ধারী, তাতে তোমার ওই স্বর্ণচাপা স্বর্গের থেকে পাড়িয়ে নিয়ে সিম মেলাটাকে ছেড়ে নিয়েছে মানে অর্জুন। ওই জন্যে সম্রাট কুমার তারে সংসারে, ওই জন্যে রাজা যুধিষ্ঠির। সত্যবাদী যুধিষ্ঠির, সত্যের জয় আছে, মানে এগুলো থেকে বোঝা যায়। আলাদা আলাদা ছন্দ আছে, আলাদা আলাদা আছে, হ্যাঁ, বিষয় আছে, মানে জানতে জিনিস আছে, জিনিস আছে, জানবার মধ্যে মানে আছে। যখন তোমার অভিমন্যুকে সপ্তরথী করে মারিছিল তো, অভিমন্যু তো ছিল, চন্দ্রলোকের ছিল তো, উত্তরা বিনয় করে কাঁদিয়েছিল যে কি বুঝিব তব মরণেরই অর্থ, সুভদ্রা জননী পিতা যার পার্থ মাতুল নিজে শ্রীহরি, তবে কেন নাথ আছ ধরা শত সমর মাঝারে পড়ি, কুরুক্ষেত্র ভূমে বিরাট নন্দিনী, ধরি অভিমন্যের চরণ দুখানি, কাঁদেন ফুকারি ফুকারি, উঠো বীরবর তজ ধরা পর হেরস্ত্রী প্রাণেশ্বরী, উঠো প্রাণবধূ নিষ্কলঙ্ক বধূ, আমি ধৈর্য ধরিতে নারী। কেন পারে নাই? তো কী করে বুঝবো? কি বুঝিব তবে মরণের অর্থ, সুভদ্রা জননী পিতা যার পার্থ মাতুল নিজে শ্রীহরি, তারও মৃত্যু আছে। তাহলে কি না, অর্জুন যার পিতা, কৃষ্ণ যার মামা, হ্যাঁ, তার তো মৃত্যু হতে পারে না। তাহলে তবে কেন না তো আছ ধরা সাথে সমর মাঝারে পড়ি। তখন কি বলেছিল জানো? বলছে বসুর দক্ষিণ ভাগে শূন্য দিয়া, তাহাকে পুনঃ বেদেতে হরিয়া যাহা থাকে পাত্র পড়ি, আমি তাহা করি পান তজিব এ প্রাণ যাব রবিসুত পুরোহে। বসুর দক্ষিণ ভাগে শূন্য দিয়া, তাহাকে পুনঃ বেদেতে হরিয়া যাহা থাকে পাত্র পড়ি, আমি তাহা করি পান তজিব এ প্রাণ যাব রবিসুত পুরে। আঠে বসু, বসু মানে হচ্ছে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নাট্য চারে বেদ, আঠে বসু। আঠে বসুর ভাগে শূন্য দিয়া কত হইল বাবা? আঠের পরে 80 হইল। হ্যাঁ, তাহাকে পুনঃ বেদেতে হরিয়া, 4 দিয়ে ভাগ করো, বেদেতে হরিয়া 4 দিয়ে ভাগ করলে কত থাকছে? 20। আমি তাহা করি পান তো জীব এ প্রাণ যাব রবিসুত পুরোহে। ওই 20 খাবো আর ওই জমপুরীকে যাব। তখন উত্তরার প্রতি দ্বিজ ফণি কয় বৈধব্য যাতনা বেদেতে আছ এবে থাকো ধৈর্য ধরি, তখন বিরাটের সুতা কহিছে বারতা, আমি এডুক দিনবাড়িতে নারী হই। মানে পরীক্ষিত আছে পেটে, অভিমন্যু নন্দন, যদি বিষ খায় তাও বিপদ, আর যদি না খায় তাও তাও বিপদ। তোমার সঙ্গে মনে হচ্ছে ঝুমুরটায় যদি বসতে হয় 2-3 ঘন্টা ইটালিয়ে বসতে হবে, তুমি যে চর্চাগুলা করিস। এইসব শাস্ত্রর জিনিসই দু একটা আলোচনা করে দিলাম। ও মানে টেলিকাস্ট করবে না, যেগুলো ভালো জিনিস বটে বলেছে, যেটুকু শুধানছি, যেটুকু প্রশ্ন করেছে ওকে উত্তর দিয়েছেন। হ্যাঁ, তো সেইগুলোর মধ্যে ওটা যেটা ভালো লাগে সেটাও আর মানুষও দেখবে, সবাই দেখবে। সেদিনে রাতে হাটের লেগেলি না, 4-5 লোক আনলো। হ্যাঁ, তুই বলছে কলকাতায়, তো বলছে কথা বলছিস, হাই দেখ বলছি আসে গেছে তো, বলি এর বলছে আজ হাটটা এরকম হতেছিল। আজকে তাহলে তোমার সঙ্গে বহুত ভালো ভালো জিনিসের ব্যাপারে কথাবার্তা হইলো, এটা তো শুরু। এরপর যে তোমার আমি কত রেকর্ড করবো, কত যে তোমার সঙ্গে পডকাস্ট করবো, তার কোনো ঠিক নেই। তাহলে কেমন লাগলো আজকে এখন এরকম কথাবার্তা বলছি? বেশ ভালোই লাগছে আর কি। বিড়িটা খাবে না শেষে? এইগুলা না বাবা, ওটা তুমি বন্ধ না করলে। বন্ধ হয়ে গেছে না 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 বাবা, ওগুলো তাহলে আজকে আমরা বেশ অনেকক্ষণ একটা পডকাস্ট করার চেষ্টা করলাম, যেখানে বিভিন্ন জিনিসের ব্যাপারে চর্চা হলো। আশা করি ফাঁকা সময় পাইলে এরকম গাছের তলা আমরা পুরুলিয়া জেলায় পডকাস্ট করব, এবং আগেকার দিনের যে ঐতিহ্যগুলো সেগুলোকে এরকম লম্বা লম্বা ডিসকাশনে তুলে ধরার চেষ্টা করব। কারণ 10-15 মিনিট 20 মিনিটে কোনো একটা জিনিসের ডেপথে যাওয়া যায় না, ওইটা উপর চর্চাই হয়। কোনো একটা জিনিসের যদি ডেপথে যেতে হয়, সোশিও ইকোনমিক কন্ডিশন বা শাস্ত্রের ব্যাপারে বা ঝুমুরের ব্যাপারে, তাহলে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম চুপচাপ কোনো একটা গাছ তলে বসে গল্প করতে হবে। আর সেই গল্পগুলোই আমি রেকর্ড করার চেষ্টা করছি। দেখা হবে একটা নতুন পডকাস্ট ভিডিওয়। এখন এখানে পডকাস্টটা আমরা শেষ করছি।